ওই জায়গাটা দেখে মনে হলো চমৎকার একটা নাম তো, গার্ডিয়ান। একদিন ফয়সালা দেব আমরা ইনশাল্লাহ, স্টল কে পাবে এখানে। কোনো একটা বই পড়তে গেলেই সাইকোলজিক্যালি দুর্বল হয়ে পড়ি। আমরা এমন একটা কাজের সাথে জড়িয়ে গেছি যেখানে মানুষ 200 টাকা দিয়ে একটা বই কিনছে, সে বইটা কিনে ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছে যে থ্যাংক ইউ গার্ডিয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ফালাস্তিন কর্তৃক যেই নিয়মিত পডকাস্ট, সেই পডকাস্টে। আপনারা যেমনটি জানেন, এই পডকাস্টের শিরোনাম হচ্ছে বই, প্রকাশক এবং প্রকাশনী। এই পডকাস্টের আজকে আমাদের দ্বিতীয় যে এপিসোড, সেখানে আমাদের সাথে উপস্থিত আছেন গার্ডিয়ান পাবলিকেশনের সম্মানিত এমডি নূর মোহাম্মদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো সম্মানিত দর্শক, আমরা আশা করছি আপনারা আমাদের এই পডকাস্ট জুড়ে থাকবেন। আমরা আলোচনা করব আমাদের সম্মানিত অতিথির ব্যক্তিগত প্রকাশনা জীবন, তারপর রাজনৈতিক জীবন, আরও বহু আলোচনা আসবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। আমরা প্রথমেই যেটা শুরু করতে চাই সেটা হচ্ছে যে আপনাকে তো যদি কেউ না চিনে থাকে, সবাই চিনে আশা করি, তারপরে একটু জানার আগ্রহ থাকে আপনার দেশের বাড়ি কোথায়, তারপর হচ্ছে পড়াশোনা কোথায়। যে এভাবেই শুরু করি যে আপনার পুরো নাম আসলে কি? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাদের আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এটা আমার জন্য একটা স্পেস, বাংলাভাষী অনেক মানুষের সামনে গার্ডিয়ান প্রকাশনা জগৎকে উপস্থাপন করার, কিছু চিন্তা এবং দৃষ্টিভঙ্গিকে উপস্থাপন করার। আমার নাম নূর মোহাম্মদ আবু তাহের, দেশের বাড়ি বগুড়াতে। পড়াশোনা করেছি জগন্নাথ ইউনিভার্সিটিতে, অ্যাকাউন্টিংয়ে বিবিএ MBA শেষ করেছি, LLBটাও করেছি। আর এখন আমি প্রফেশনালি পাবলিকেশান জগতে কাজ করছি। গার্ডিয়ান পাবলিকেশনস আমাদের স্বপ্নের প্রতিষ্ঠান, আমরা এটার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। আর একটা ছোট পরিচয় আছে, রাজনৈতিকভাবে এক দেশের সচেতন নাগরিক হিসাবে দেশে কন্ট্রিবিউট করার চেষ্টা করছি। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে বগুড়ার দুপচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। যে আমরা যাবো আর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। তো আমরা তো সংক্ষেপে জেনে নিলাম আর কি। তো প্রথম কথা হচ্ছে, আপনাকে তো সবাই নূর ভাই নামে চিনে আর কি, আলহামদুলিল্লাহ। এখন দেশ এবং দেশের বাইরেও নূর ভাই বললে আর এই যে নূর মোহাম্মদ আবু তাহের এতটুকু লাগে না, এবং এটা দিয়ে বেশি পরিচিত। তো আমরা প্রথমে যেই বিষয়টা অনেকেই হয়তো জানতে চাবে, আমার মতো অনেকের আগ্রহ থাকে, যে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করেছেন, BBA MBA করেছেন, তো তারপরে আপনি স্বাভাবিকভাবেই একটা কর্পোরেট জব নিতে পারতেন, তারপরে কোনো একটা সরকারি চাকরির জন্য চেষ্টা করতেন, যেটা হয় আমাদের দেশে সাধারণত। তো আপনি মানে একটা ভিন্ন জায়গায়, মানে প্রকাশনা জগতে কিভাবে গেলেন আসলে? দেখুন, ছাত্র জীবন থেকে আমি একটা ইম্প্যাক্টফুল লাইফের স্বপ্ন দেখেছি। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান হিসাবে আমি কি করে ইম্প্যাক্টফুল লাইফ তৈরি করতে পারি সেটি নিয়ে সিরিয়াস লেভেলের ভেবেছি, চিন্তা করেছি, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস। একটা সার্টেন টাইম পরে আমার বোধে এটি এসেছে যে আমি যা করতে চাই জীবনে, তার জন্য আমার জন্য কর্পোরেট লাইফ বেছে নেওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ হবে। আমার যতটুকু কন্ট্রিবিউট করার সুযোগ আছে, আমার হৃদয় মন যা সায় দেয়, যা আমি করতে চাই, তার জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে একটা চাকরি। সে জায়গা থেকে প্রথমত আমার চিন্তা মানুষ থেকে আমি চাকরিকে ডিলিট করেছি, যে আল্লাহ চাহে তো আমি চাকরিতে জয়েন করব না। এটা কি ডিসিশনটা কি পড়াশোনা শেষ হওয়ার পরে নাকি? না, পড়াশোনা চলা অবস্থায়, একদম পড়াশোনা করা অবস্থায়, আপনি বলতে পারেন মানে গ্রাজুয়েশন শেষ হওয়ার আগে থেকেই আমি চিন্তা করেছি যে চাকরিতে জয়েন করব না, পড়াশোনা শেষ করব। তারপরে মনে হলো, আগে থেকেই প্রিডিটারমাইন্ড ছিলাম যে চাকরিতে জয়েন করব না। দেন যখন পড়াশোনা শেষ হলো, মাস্টার্স, আপনি জানেন আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সন্তানদের প্রেশার থাকে উপার্জনের, এবং আপনি জেনে খুশি হবেন আমি মাস্টার্সে পড়া অবস্থায় বিয়ে করেছি। তো ইভেন আমি আমার পরিবারের বড় সন্তান এবং বড় পরিবারের বড় সন্তান, আমি 5 ভাই আমরা। আচ্ছা, এই ফাঁকে বোধহয় আমরা কিছু ভুলে গিয়েছিলাম, যে ভাবি যদি আমাদের এই পডকাস্ট দেখে আসলে তারা ভাববে যে বললো না কেন যে আসলে কি অবস্থা। তো বিবাহ করেছেন এটা জানলাম, তারপরে আরও একটু পরিবার সম্পর্কে যদি আমরা এই ফাঁকে জেনে নিতে পারলাম। জি এক্স্যাক্টলি, সেই জায়গা থেকে আমার স্ত্রী আছে, আমি পরিবারের বড় সন্তান, সেই জায়গা থেকে অ্যাবসলিউটলি আমার উপার্জনের একটা পেরেশানি ছিল। বাট একই সাথে আমি আমার স্বপ্নের ব্যাপারে, আমার কাজের ব্যাপারে ডেডিকেটেড ছিলাম চিন্তার জায়গা থেকে। তো কি করব সেটি পরে বলছি। তো
তো সেই চিন্তার জায়গা থেকে ফিল করেছি আমি এমন কোনো কাজ করতে চাই যে কাজটা একদিকে আমার উপার্জনকে নিশ্চিত করবে, বাট তার চেয়েও বেশি সেটাও একটা ইম্প্যাক্টফুল হয়ে উঠবে। তা আমি তো জগন্নাথে পড়াশোনা করেছি, আপনি জেনে থাকবেন জগন্নাথ পুরান ঢাকায় আমি মেসে থাকতাম। ছাত্র জীবনে আমি টিউশনি করার খুব বেশি সুযোগ হয়নি, বাট আপনি জানেন বাংলা বাজার হচ্ছে প্রকাশনার আতুর ঘর বলা হয়। তো সেখানে লাকিলি আমার সুযোগ হয়েছিল ট্রান্সলেশন কাজের সাথে জড়িয়ে যাওয়ার। আমি টিউশনিটা না করে একটা পাবলিকেশনে ট্রান্সলেট করতাম ছোট ছোট করে। তো আমি তখন জীবিকার প্রশ্নেই ট্রান্সলেট করেছি, বাট কাজটা করতে করতে একটা সময় গিয়ে মনে হলো যে দারুণ তো, এই জায়গায় জ্ঞান উৎপাদিত হয়, জ্ঞানকে ট্রান্সলেট করা হচ্ছে, বই তৈরি হচ্ছে, প্রেস চলছে, বাইন্ডিং করছে, এই বইগুলো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। তো এইটা এমন একটা কাজ যে কাজের সাথে তো মনে হয় আমিও জড়াতে পারি এবং আমি মনে হয় এখানে অবদান রাখতে পারি। এরপরে যেটা ভালোভাবে আমার মাথায় ঢুকলো সেটি হচ্ছে যে ধীরে ধীরে উপলব্ধি করলাম পাবলিকেশন সেক্টর এমন একটা সেক্টর যেখানে আপনাকে কেউ ডমিনেট করবে, আপনাকে কেউ নিয়ন্ত্রণ করবে এমনটি নয়, বরং এমন একটা স্পেস যেখানে অবারিত একটা স্পেস, সেখানে আপনার যা আছে সেটি আপনি কন্ট্রিবিউট করবেন এবং এটা এক্সপোজারে যাবেন, আপনাকে কেউ এখানে ডমিনেট করতে পারবে না। তো তখন ভাবনা শুরু করলাম এবং একটা সার্টেন টাইম মনে হয় ইয়েস ইটস এ ওয়ার্ক যেখানে আমি কন্ট্রিবিউট করতে পারি, ইটস এ প্লেস যেখানে আমি আমার পোটেনশিয়াল জায়গাটাকে ব্যবহার করতে পারি। তো সেই জায়গা থেকেই ভালো লাগা এবং চিন্তাতে ভীষণ রকমের ধাক্কা মেরেছে এবং আল্লাহর মেহেরবানিতে আমরা এই সেক্টরে পা ফেলেছি এবং আল্লাহ অনেক রহমত বরকত এবং বারাকা দিয়েছেন। মাশাআল্লাহ। তো এখন বিষয়টা হচ্ছে অনেকে তো অনেক ধরনের উদ্যোগ নেয় আসলে, এবং অনেকেরই থাকে বিভিন্ন ধরনের পেশান থাকে, চিন্তা করে। তো এই যে সাহস করা একটা ভিন্ন সেক্টরে বা সমাজের প্রচলিত যে বিভিন্ন স্ট্রিম আছে, মেইন স্ট্রিমের বাইরে গিয়ে চিন্তা করাটা আসলে অনেক ক্ষেত্রে এই সাহসটা অনেকের থাকে না। যেমন ধরুন যে আপনি পড়াশোনা করার সময় চিন্তা করেছেন চাকরি করবেন না, তো এই চিন্তাটা খুব বেশি মানুষের মধ্যে থাকে না বা এই সাহসটা হয়ে ওঠে না। বিশেষ করে মধ্যবিত্ত, আপনি বলেছেন মধ্যবিত্তের এটা একটা টানা পড়েন, হয়তো ব্যবসা, নাহলে দেশের বাইরে চলে যাওয়ার একটা চিন্তা থাকে পড়াশোনা করে, আর না হলে হচ্ছে চাকরি তো একটা বড় জায়গা। তো এই ব্যবসার ক্ষেত্রে তো কম উদ্যোক্তা হওয়ার যে জায়গাটা, তো আপনি উদ্যোক্তা হয়েছেন। তো এই যে প্রকাশনী নিয়ে আপনার আগ্রহের জায়গাটা আমরা শুনলাম, কিন্তু গার্ডিয়ান প্রকাশনী এটার নাম এবং এটার যে মানে আপনার নিশ্চয়ই একা করেন নাই, তো আপনার যে একটা সার্কেল ছিল, আমি যতটুকু জানি 11 জন সম্ভবত। তো এটা কিভাবে হলো যদি আপনার মুখ থেকে শুনতে পারি? আপনি দেখুন, পৃথিবীর প্রত্যেকটি সংস্কার চিন্তা অথবা বৈপ্লবিক চিন্তা, আউট অফ বক্সের চিন্তাগুলো অজনপ্রিয় চিন্তা। আপনার এই চিন্তাগুলোর চ্যালেঞ্জেস আছে, অনেক চ্যালেঞ্জ আছে। তো যখনই আপনি বক্সের বাইরে চিন্তা করবেন, আপনার এ পরিমাণ মেন্টাল প্রিপারেশন থাকতে হবে যে আপনি অনেকগুলো থ্রেট, চ্যালেঞ্জ, ঝুঁকির মুখোমুখি হবেন। তো এই আপনি ডিফারেন্ট চিন্তা করবেন বা ডিফারেন্ট ঝুঁকিগুলো নিয়ে ফেস করবেন না, তো আপনার যাওয়ার দরকার নেই। আপনি ট্র্যাডিশনালিস্ট হয়ে যান, আপনি অ্যাজ ইউজুয়াল সবাই যা করছে একটা সেফ লাইফকে আপনি লিড করবেন, তাহলে আপনার হ্যাপি ফ্যামিলি, হ্যাঁ, কোনো আপনার প্রবলেমে পড়তে হবে না, কোনো ক্রাইসিসে আপনাকে পড়তে হবে না। বাট আপনি যখন কোনো কাজকে ডিফারেন্ট ওয়েতে চাইবেন, তো আপনাকে ডিফারেন্ট প্রবলেম এবং চ্যালেঞ্জেসগুলো ফেস করার মানসিক প্রস্তুতি নিয়ে শুরু করতে হবে। তো এই প্রস্তুতিটা ছিল। প্রকাশনা জগতে আবারও বলি যে কেন এমন, মানে ঘটনা পরিক্রমায় এখানে এসে দাঁড়ালাম, বাট একটা পর্যায়ে পড়াশোনার জায়গা থেকে মনে হলো যে হ্যাঁ, ইটস এ প্লেস যেখানে আপনি হাজারো মানুষের চিন্তা মানুষকে নাড়িয়ে দিতে পারবেন। এবং আপনি কি কখনো কোনো ব্যবসার কথা শুনেছেন যে ক্লায়েন্টরা সেই ব্যবসা প্রতিষ্ঠানের প্রোডাক্ট কিনে তা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে? আপনি একটা ফ্ল্যাট বিক্রি করেন, চমৎকার, অনেক প্রফিট হতে পারে, আপনার একটা জমি বিক্রি করেন, অনেক প্রফিট হবে, রাইট? তো ক্লায়েন্টরা কি আপনাকে ফেসবুকে বলেন এই জমিটা কিনে বিক্রেতাকে ধন্যবাদ যে আপনি আমার জন্য চমৎকার একটা জায়গা দিয়েছেন, চমৎকার একটা ফ্ল্যাট? সেটি ট্র্যাডিশনালি করে না, রাইট? বাট আমরা এমন একটা কাজের সাথে জড়িয়ে গেছি যেখানে মানুষ 200 টাকা দিয়ে একটা বই কিনছে, সে বইটা কিনে ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছে যে থ্যাংক ইউ গার্ডিয়ান, থ্যাংক ইউ সামওয়ান, আপনারা আমাদের জন্য দারুণ একটা কন্টেন্ট তৈরি করেছেন। এই যে আপনি হয়তো সেখানে 20 টাকা 30 টাকা প্রফিট করেছেন, বাট আপনি
হাজারো মানুষের দোয়া মানে এটা পাচ্ছেন। থ্যাঙ্কসলেস মনে হয় না, এটা কাজটা thankless করে job এটা না, মানে একটা মানে স্যাটিসফ্যাকশন কাজ আপনি করে। একদিকে 2 পয়সা উপার্জন করেছেন, আরেকদিকে আপনাকে অসংখ্য মানুষ ধন্যবাদ জানাচ্ছে, কৃতজ্ঞতা প্রকাশ করছে। এটা একটা ভীষণ মানে উজ্জীবনী একটা ব্যাপার। তো এই একটা ইস্যু তো মনে হলো যে এই জায়গাটা থেকে কাজ করে আপনি অ্যাজ এ ছোটো লিটল ওয়ান, দেখুন আমাদের মতো মধ্যবিত্ত মানুষের এবং যারা আমরা সোনার চামচ নিয়ে পৃথিবীতে আসিনি তাদের জন্য স্পেসটা তো অনেক ছোটো। বাট পাবলিকেশন ইন্ডাস্ট্রি এমন একটা মঞ্চ যেখানে আপনি আপনার কথা, আপনার চিন্তা, আপনার দৃষ্টিভঙ্গি লাখো মানুষের কাছে ট্রান্সফার করতে পারছেন এবং তারা সেই ট্রান্সফার পেয়ে আপনাকে থ্যাংক ইউ জানাচ্ছে। তো এটা একটা খুব চমৎকার একটা ফিলিংস যে বিজনেসে এমন একটা পেশা আমরা বেছে নিয়েছি যেখানে আমি একদিকে 2 পয়সা উপার্জন করছি, আর একদিকে মানুষ আপনাকে ধন্যবাদ দিচ্ছে। তো এই জায়গাটা খুবই আকর্ষণীয়। তাছাড়া ওই ধরেন যে ইসলামপন্থীদের মধ্যে আপনাকে একজন পরিচিত যুবক হিসেবে সবাই জানে, তো একটা রিকনসিলিয়েশন বা সবার সাথে যোগাযোগ রাখা এই বিষয়গুলো তো আছে। তো আমি বলছিলাম যে একটা তো আছে, ব্যবসা আছে, পাশাপাশি আপনার উম্মা কেন্দ্রিক যে চিন্তা বা মানে ইসলামিক জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যে একটা সুযোগ, এটা তো অনেক বড় জিনিস। আপনি যেমনটি বলছিলেন যে অ্যাবসলিউটলি ছাত্র জীবন থেকেই তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি, একটা স্বপ্নের মধ্য দিয়ে বড় হয়েছি। আমি আপনাকে শুরুতেই বলছিলাম কেন আমি চাকরিতে জয়েন করলাম না, এটি আমি বলি নাই। আচ্ছা, তার পিছনে তো একটা বোধ এবং চিন্তা দর্শন ছিল যে আমি চাকরিতে যাব না, বাট একটা কাজ করতে চাই। সেই কাজটা আমাকে অনুপ্রাণিত করেছে এই কাজেও এনগেজ হওয়ার। এটা আমার ফার্স্ট কাজ ছিল না যে আমি পাবলিকেশন নিয়েই মানুষকে চিন্তা বদলে দিব, ইসলামী লিটারেচারকে দুনিয়ার বুকে ছড়িয়ে দিব এবং এটাই আমার জব না। এটা আমার জব না, আমার একটা স্পেসিফাইড জব ছিল, স্পেসিফাইড একটা ড্রিম ছিল। সেই ড্রিমের সাবঅর্ডিনেট জব আপনি বলতে পারেন এইটা। তো আমরা যখন কাজ স্টার্ট করলাম, আপনি বলছিলেন নামকরণ কিভাবে হলো, তো খুব চমৎকার একটা অভিজ্ঞতা আছে আমার। আমরা যখন সিদ্ধান্ত নিলাম, আমরা 11 জন ফ্রেন্ড আমরা একসাথে হলাম এবং আমরা খুবই সামান্য পরিমাণ বিনিয়োগ করলাম, করে চিন্তা করছিলাম যে আমরা এটা করব তো কী নাম দেওয়া যায়। তো বিভিন্ন প্রস্তাবনা আসছিল, কোনোটাতে তৃপ্তি পাচ্ছিলাম না। বাট আমি একটু খুব ক্রিকেট পাগল মানুষ ছিলাম, ক্রিকেট খেলতাম ছাত্র জীবনে খুব ভালো। তো একদিন টিভি স্ক্রিনে আমি ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্ডিয়ার একটা ম্যাচ হচ্ছে, টেস্ট ম্যাচ, তো টিভি স্ক্রিনে দেখছি। তো সেখানে আপনি ওই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলা হচ্ছে, সম্ভবত বারবাডোজে। তো ওই যে ডিজিটাল যে ব্যানারটা, হ্যাঁ, স্ক্রলিং হয় যেটাতে, ওই স্ক্রলে আমি দেখতে পাচ্ছি গার্ডিয়ান গ্রুপ, মানে স্পন্সর্ড বাই গার্ডিয়ান গ্রুপ আর কি। ওকে, তো ওই জায়গাটা দেখে মনে হলো চমৎকার একটা নাম তো, গার্ডিয়ান। তো আমরা তখন মনে করলাম আমাদের পাবলিকেশনসের নামটা গার্ডিয়ান হবে। গার্ডিয়ান একটা মিনিং আছে, চমৎকার মিনিং আছে, আপনি এটা ক্লিয়ার বুঝতে পারছেন। তো আমাদের কাছে আমরা যা করতে চাই সাহিত্যে, একটা নব অভিভাবকত্ব করার মতো একটা চিন্তা, ক্রাইসিস আছে সেখানে। আমরা তো আসলেই সাহিত্য অঙ্গনে নেতৃত্ব দিতে চাই, সাহিত্যকে আমরা একটা ফ্লোতে নিতে চাই, একটা চিন্তাকে সুপিরিয়র বানাতে চাই। তো আমার মনে হলো যে আমরা যা করতে চাই তার সাথে এই নামটা যায়। তখনই ওই রাত্রে আমি আমাদের কোম্পানির চেয়ারম্যান, তাকে আমি ফোন করে বললাম, ভাই এই নামটা কেমন হয়? তো উনি বলল চমৎকার। তো পরের দিন আমরা এটার সাথে একমত পোষণ করলাম এবং সেখান থেকে গার্ডিয়ান পাবলিকেশনসের যে যাত্রা। আর আমরা 11 জন ফ্রেন্ড, সমচিন্তার মানুষ। আমরা নির্দিষ্ট একটা চিন্তাকে অন করি, চিন্তাকে ধারণ করি। আমাদের চিন্তা এই ভূখণ্ডে সত্য এবং সুন্দরের চাষাবাদ হোক, সাম্য এবং ইনসাফের বাংলাদেশ নির্মিত হোক, সকল প্রকার অবিচারের মূলোচ্ছেদ হয়ে ন্যায় এবং ইনসাফের এক নৈতিকতা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে মানুষ সত্যিকারের স্বাধীনতা উপভোগ করবে, যেখানে মানুষ সত্যিকারের মুক্তির স্বাদ আস্বাদন করবে। এই চিন্তা কাঠামোর মানুষ আমরা। তো কোনো সন্দেহ নেই আমরা আমাদের চিন্তা নিয়ে খুবই ডেসপারেট। আমাদের চিন্তা নিয়ে আমরা কখনোই ইন্ট্রোভার্ট ছিলাম না। আমাদের শুধুমাত্র বিজনেস করব বলে চিন্তাকে উপেক্ষা করা অথবা এই চিন্তাকে লুকিয়ে ছাপিয়ে চলা আমরা কখনোই করিনি। আমরা আমাদের চিন্তা কাঠামো নিয়ে আমরা খুবই গর্বিত যে আমরা একটা সত্য সন্ধানী মানুষদের চিন্তাকে ধারণ করি। তো সবাই আমরা এক চিন্তার মানুষ, এটা আমাদের কাজকে সহজ করেছে। তো এই যে একটা চিন্তাকে মাথায় ধারণ করে একটা ইনিশিয়েটিভ নিয়ে এই পর্যন্ত আসা, অবশ্যই এই পথ চলাটা এতটা সহজ ছিল না। আমরা যতটা দেখছি এখন গার্ডিয়ানকে আমরা যেভাবে দেখি, আপনি যেটা বলছিলেন যে একটা নামকরণ হলো, এটা তো শুরু আসলে ইতিহাসের।
বা একটা বড় কিছুর। কিন্তু এখন কিন্তু গার্ডিয়ান শুনলে, গার্ডিয়ান পাবলিকেশন শুনলে মনে হয় এটা আপনাকে মানে জন্মের আগে থেকে মনে হয় এটা এভাবেই সেট করা যায় গার্ডিয়ান পাবলিকেশন, মানে এটা কিন্তু অন্যরকম মনে হয় না যে গার্ডিয়ান পাবলিকেশন মিলে কি মিলে না, নামটা এরকম কেন, যেটা হয় আর কি। একটা দিন প্রতিষ্ঠা হয়ে গেলে কিন্তু ওই নামটা আসলে খুব বেশি ইয়ে করে না, মনে হয় যে এটাই মানে একটা ব্র্যান্ড বা এটা একটা মানে মানানসই একটা জিনিস। তো এখন এই জার্নিতে এত বেশ প্রায় 200 বই, 192 জি, 192 প্রায় 200 বই, এবং আশা করি খুব শীঘ্রই বইমেলা চলছে, 200 পার হয়ে যেতে পারে। সামনে 21 বইমেলা আছে, ওইখানে তো ইনশাল্লাহ 200 পার হবেই, এতে কোনো সন্দেহ নেই, আল্লাহ যদি চান। তো এই জার্নিতে শুরুটা আসলে আপনাদের শুরুটা আমরা যতটুকু জানি, আমি যখন ইউনিভার্সিটি ছিলাম, ইসলাম বইমেলা যখন প্রথম শুরু হচ্ছে 17 সালের পরে, 18 সালের দিকে দেখা হতো, ওইখানে কেউ যেত না আসলে, খুব বেশি মানুষের পদচারণা ছিল না। তো 17 সালে যখন 21 বইমেলায় আপনার প্যারাডক্সিক্যাল সাজিদ বের হয়, তখন কিন্তু আমরা আরিফ আজাদ নামটা শুনেছি এবং মুখস্থ হয়ে গেছে সবার, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের তরুণদের। তারপর হচ্ছে গার্ডিয়ান নামটা আমাদের মাথায় সেট হয়েছে এবং প্রকাশকের নামও সেট হয়েছে। তো এই যে আপনাদের এই আমরা যতটুকু শুনেছি জেনেছি, প্যারাডক্সিক্যাল সাজিদের মাধ্যমে একটা পথ চলা শুরু হয়। তো এই পথ চলাটা আপনার এর আগে কোনো স্ট্রাগল ছিল কিনা, বা এর পরে আপনার কী ধরনের স্ট্রাগলগুলো ফেস করতে হয়েছে আসলে? আমি আপনাকে দুটো দিকই বলবো। স্ট্রাগল ছিল, বাট স্ট্রাগলটা একটু পরে বলি। মানে সবসময় বিজনেসে স্ট্রাগলটাকে ফোকাস করা হয়, রাইট। বাট আমি সাকসেসটাকে, অপরচুনিটিসটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বারাকাটাকে আমি সামনে ফোকাস করতে চাই। যে যখন কোনো ক্রাইসিস তৈরি হয় উম্মার, আপনার যদি পরিচ্ছন্ন চিন্তা এবং নিয়ত থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করেন। এটা 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 মানে মানে নো ডাউট ইন ইট। আপনি মনে থাকবে সেই সময়টা তখন শাহবাগের চরম উত্থান, এবং তখন প্রকাশ্যে ব্লগগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হচ্ছিল, এবং তথাকথিত নাস্তিকতাবাদ একটা স্মার্ট কাজ বলে বিবেচনা করা হচ্ছিল, এবং পাবলিক স্পেসে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ওপেনলি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় গালি দেওয়া হচ্ছিল এবং বাজে বাজে ব্লগ তৈরি করা হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বিশ্বাসীরা, ইসলামপন্থীরা লিটল বিট অফ অরিড যে এটা কীভাবে ট্যাকেল করা যায়, বিশেষ করে আপনি জেনে থাকবেন তখনও সেই অর্থে ইসলামপন্থীরা ব্লগে অ্যাক্টিভ ছিল না। মানে সোশ্যাল মিডিয়াতে কীভাবে তাদেরকে ডিফেন্ড করা যায় এগুলো নিয়ে চরম একটা পেরেশানির সময় ছিল, এবং তখন কিছু সংকটও তৈরি হচ্ছিল, একের পর এক পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হচ্ছিল। সেই জায়গায় নাস্তিকদের ডিফেন্ড করাটাও একটা অপরাধ বলে বিবেচনা করা হচ্ছিল। অনেক ব্লগার অ্যারেস্ট হয়ে যাচ্ছিল, লিটল বিট যারা কাজ করতো। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যেভাবে ম্যাসিভলি নাস্তিকতাবাদকে ছড়িয়ে দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আমরা গার্ডিয়ানকে লঞ্চ করলাম। ইন্টেনশনালি যে ওটাকে ডিফেন্ড করার জন্যই করেছি এমনটি নয়, ফরচুনেট এনাফ আমরা আল্লাহর বারাকাজে ওই সময় আমাদের ফার্স্ট ইস্যুটা ছিল প্যারাডক্সিক্যাল সাজিদ। তো এটা ছিল, আপনি ফটোগ্রাফিতে জেনে থাকবেন যে রাইট টাইম ক্লিক বলতে একটা শব্দ আছে আর কি, যে আপনি মানে জাস্ট মানে প্রপার টাইমিংটা দেখা যায় অনেক মানুষের বছরের পর বছর চলে যায় রাইট টাইম ক্লিকটা করার সুযোগ হয় না। তো আমাদের ফার্স্ট ইস্যুটা ছিল প্যারাডক্সিক্যাল সাজিদ, এবং তৎকালীন দেশের যা অবস্থা ছিল সেখানে জাতি চাচ্ছিল যে কেউ এদেরকে ডিফেন্ড করুক, কেউ এদেরকে কথাগুলো বলুক। আরিফ আজাদ ভাই উনি তো খুব চমৎকার লিখেন, আপনি জানেন সোশ্যাল মিডিয়াতে, আপনি তো জেনে থাকবেন এই লেখাগুলো কিন্তু এমনটি নয় বইটি ইউনিক বই, এটা কিন্তু আরিফ আজাদ ভাইয়ের সোশ্যাল মিডিয়াতে অলরেডি পাবলিশড বুক। তো আমি এক সময় দেখলাম পাবলিকেশন যেহেতু করবো, কি করা যায়, তখন তো আননোন আমরা ফেস, আমাদেরকে কে পাণ্ডুলিপি দিতে পারে, কাকে জিজ্ঞাসা করবো, অ্যাপ্রোচ করব। তো তখন আমি ফেসবুকে তার লেখার ভক্ত ছিলাম, তো ওনাকে আমি ইনবক্সে মেসেঞ্জারে নক করলাম, আরিফ ভাই পরিচয় দিলাম, উনি খুবই বিনয়ী মানুষ, তো আমরা একটা পাবলিকেশন করব, আপনার এই লেখাগুলো আমরা মনে হয় বই আকারে নিতে পারি কিনা। তো উনিও খুবই ছোট মানুষ ছিলেন তখন, খুবই মেধাবী মানুষ, তো উনিও উজ্জীবিত যে হতে পারে তো ভাইয়া, মানে এটা মানে কীভাবে কাজ করা যেতে পারে, হতে পারে। তখন আমার মনে আছে আমি একদিন স্ক্রল করে তার লেখাগুলোকে ওয়ার্ড ফাইলে নিলাম, নেওয়ার পরে
এডিটিং কাকে বলে, কাকে প্রুফ কাকে বলে, এগুলো তো কিছু জানি না আর কি। তো তাকে নিয়ে একটা ফাইল করে নিয়ে তাকে পাঠালাম যে আপনি আর একটু ফার্নিশিং করবেন কিনা। তো তিনি কিছু কাজ করে দিলেন, দেওয়ার পরে খুবই লিটিল, তিনিও তো এডিটিং ওরকম জানেন না। মানে যে বইটা যে বই যে হবে উনি এই চিন্তা করেও লিখেন না? না, নট দ্যাট, একেবারে তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, তখন তার 27,000-এর মতো ফলোয়ার ছিল আমার মনে আছে। বাট জনপ্রিয় লেখা, সবাই ওই সময় নাস্তিকরা যে কিছু ফালতু যুক্তি দিচ্ছিল তিনি এগুলোকে উচ্ছেদ করেছেন। মানে আমি বলবো না খুবই সাউন্ড যুক্তি, বাট নাস্তিকরা যেরকম ফালতু কথা বলছিলেন তিনিও কিছু যুক্তি মানে প্রচলিত মানুষের ইয়াতে ধরে এরকম করে খুবই সহজ ভাষা। তার কারণটা তো আপনি জানেন যে তিনি যুক্তি তো অনেকে উপস্থাপন করে আরো স্ট্রং যুক্তি, বাট তার স্টাইলটা ছিল যে উনি চমৎকারভাবে জুনো মানুষের ভাষায় বলতে পারতেন। তো তখন আমরা পাণ্ডুলিপিটা নিয়ে কাজ করলাম এবং আপনি জেনে খুশি হবেন যে আমরা ফার্স্ট মান্থেই প্রায় 27,000 বই বিক্রি করে ফেললাম। মানে 27,000 লিটারালি এই সংখ্যাটা 27,000 আপনার মনে হতে পারে 27,000 ইটস সিলি, বাট আপনার তো বাংলা বাজারে বই বিক্রি হয় 300 কপি 400 কপি। আমি এমনটাও জানি যে অনেক ক্ষেত্রে খুব বড় লেখকের বইও আসলে 1,000 বিক্রি হওয়া অনেক বড় জিনিস। এক্স্যাক্টলি এটা। আর ওই সময় কিন্তু আরো ছিল, প্রচারের সুযোগ কম ছিল বইয়ের। তো দ্যাট ওয়াজ ফার্স্ট ইস্যু। এবং আল্লাহ, আমি এই জন্য প্রথমে বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন এই সেক্টরে আমরা কাজ করি, তাই তিনি আমাদের এই বইটার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। তো আমরা খুবই গ্রেটফুল আরিফ ভাইয়ের প্রতি, তিনি আমাদের প্রতি আস্থা রেখেছেন। তিনি নতুন মানুষ ছিলেন, আমাদের সম্পর্কে তিনি কিছুই জানতেন না এবং আমাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না। তো তিনি আমাদের প্রতি ফেইথ রেখেছেন, আমরা তার প্রতি অনেক গ্রেটফুল। তিনিও হ্যাপি এনাফ যে আমরা কাজটাকে ভালোভাবে লঞ্চ করতে পেরেছি। তো এই আমাদের যাত্রা শুরু। তো আল্লাহর যখন কোনো ক্রাইসিস তৈরি হয়, আপনার যদি সৎ নিয়ত থাকে, আল্লাহ আপনাকে সাহায্য করেন। এই সেক্টরে গার্ডিয়ান যাত্রা শুরু করলো ঠিক সেই সময়ে, যেই সময়ে পাবলিকেশন ইন্ডাস্ট্রিতে জয়েন করে পাবলিকেশনে কাজ করে রুটি হয়, অথবা আপনি ইউনিভার্সিটি থেকে বের হয়ে কোনো কর্পোরেট জবে জয়েন না করে বইয়ের দোকান দেবেন। মানে বাংলা বাজারে তখনও বলতো বইয়ের দোকান আর কি, মানে পাবলিকেশন না, ইন্ডাস্ট্রি না, এটা একটা বইয়ের দোকান। বইয়ের দোকান দিবেন, এটা আপনি যখন বিবাহিত মানুষ, আপনার কাঁধে 5 ভাইয়ের দায়িত্ব, 4 বোনের দায়িত্ব, আপনি যখন এটা মানে ক্যারিয়ারে স্টার্টিং হবে, তখন আপনি খেলছেন বইয়ের দোকান দিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনি যখন ভালো পরিচ্ছন্ন নিয়ত থাকে, এ সাহায্য এভাবে আসে। আর স্ট্রাগল তো ছিল, স্ট্রাগল বলতে আপনার বড় স্ট্রাগল ছিল পাবলিকেশন ইন্ডাস্ট্রি বাংলাদেশের আসলে ইন্ডাস্ট্রি না, এটা বইয়ের দোকানই। আপনি দেখবেন বাংলা বাজারে ছোটো ছোটো দোকান, সেখানেই একপাশে লেখকরা পাণ্ডুলিপি জমা দিচ্ছে, সেটা প্রেসে যাচ্ছে, সেখানেই বই আসছে, এটার কোনো না আপনার প্রুফ আছে, না এডিটিং আছে। আমি সব পাবলিকেশনের কথা বলবো না, বাট মেজর অংশ এটাই যে মানে একটা অপেশাদার ইনস্টিটিউট আর কি, অপেশাদার কাজকর্ম। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ক্যারিয়ার যখন আপনার চিন্তা হবে যে আপনার তো মর্যাদা সম্মানের একটা প্রশ্ন আছে, আপনি কোন জায়গায় কাজ করছেন। বইয়ের দোকানদার, আপনি এই কথা বললেই একটা মানে চোখ মানে এলোমেলো হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপরে বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট, সেটাই। আপনি গ্রামাঞ্চল থেকে শব্দ শুনে থাকবেন যে পড়াশোনাও কি করেছে, পড়াশোনা করে নাই, তাই দোকান দিয়ে বসেছে। সেই জায়গাগুলো ছিল, বাট আল্লাহর মেহেরবানিতে সব কিছু সহজ হয়েছে। আমরা না এডিটিং জানতাম, না প্রুফ জানতাম, না বই কীভাবে তৈরি হয় তা জানতাম। তো আমরা কিছু কোয়ালিটিস গাইজকে পেয়েছিলাম, তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে। ডিফারেন্ট ডিপার্টমেন্টে ভালো ভালো কিছু লোক পেয়েছিলাম। বাট হ্যাঁ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করেছি, কিছু একাডেমিক নলেজ তো ছিল যে কীভাবে প্রমোশনাল মার্কেটিং করতে হয়, কীভাবে একটা বিজনেসকে ফোকাসে নিয়ে আসতে হয়, সে বিষয়গুলো। আপনি আজকে যে প্রি অর্ডারের কথা শোনেন, আপনি জেনে প্রি অর্ডার শব্দটা আমার মনে হয় আপনার কাছেও মানে 17-18 সাল আগে প্রি অর্ডার এগুলো আননোন একটা শব্দ। তো আমি যখন পাবলিকেশনে কাজ করলাম, তখন আমার মনে একটু পড়াশোনা করলাম অনলাইনে, মানে হাউ টু সেল বুক, আমি গুগলে সার্চ দিলাম। তো তার মধ্যে একটা অপশন দেখলাম যে ভালো বইয়ের অগ্রিম অর্ডার নেওয়া যায়, প্রি অর্ডার। তো কীভাবে প্রি অর্ডার মডেল নিয়ে সার্চ দিলাম যে কোনো টেমপ্লেট আছে কিনা, প্রি অর্ডার কেমন হতে পারে। তো দেখলাম যে ইন্টারন্যাশনাল বুকসগুলো প্রি অর্ডার কীভাবে হয়। তো লাকিলি একটা মানে টেমপ্লেটই পেয়ে গেলাম, ওখানে শুধু আমরা নামটা চেঞ্জ করে দিলাম। তখন পাবলিকেশনের লগো ছিল না, কিছু না, শুধু নাম চেঞ্জ করে দিলাম, গার্ডিয়ান পাবলিকেশনস, মানে একটা ফরম্যাট ছিল। হ্যাঁ, ফরম্যাট ছিল। তো ওটা নিয়ে আমরা আপলোড করে দিলাম। আরিফ ভাইকে বললাম, আরিফ ভাই আপনি বইটা তো করছি, মানুষ তো অনেক সারা পাওয়া যাচ্ছে, বাট আমরা মনে হয় একটা প্রি অর্ডার দিই, দেখি
অন্তত 50-60টা বই যদি আমরা অগ্রিম বিক্রি, আশেপাশের লোকজন তো আছে, যদি নাই 50-60 জন মানুষও যদি অগ্রিম বই নাই, তাহলে তো একটা নিশ্চিত কিছু টাকা পয়সা হাতে আসলো। তো আমরা এটা আপলোড করলাম রাত 11টার দিকে, আমরা মনে হয় আপলোড করে আমি ঘুমিয়ে গেলাম, উনি ওনার ফেসবুক পেজে দিলেন, আমি আমার ওয়ালে দিলাম। তখন তো গার্ডেনের পেজও নেই, পেজ খুললাম একটা। তো ফজরের নামাজ পড়তে উঠেছি, ওঠার পরে দেখলাম যে একটু ক্রেজিনেস, যে দেখলাম কয়টা 20-30টা অর্ডার তো হবে অন্তত। আমি ফজরের নামাজ পড়ে তারপরে ল্যাপটপে একটু দেখলাম, ল্যাপটপ না মোবাইলে দেখলাম যে অর্ডার কেমন আসছে। তো আমরা দেখলাম 1275 জন অর্ডার করেছে। মানে ঘুমের আগে দেখছেন? হ্যাঁ, অর্ডার শুরু করেছি, মানে অনলাইনে তুলে দিয়েছি। তো ফজরের সময় উঠে দেখি 1275 জন মানুষ, মানে 1275 জন অর্ডারকারী। কারো 5 কপি, কেউ 10 কপিও আছে, 20 কপি, দোকানদাররা আবার 100 কপি, এরকম আছে। তো ধরুন অলমোস্ট 3000 কপি প্রি অর্ডার আমরা ওই রাত্রে পেয়ে গেছি। তো দ্যাট ওয়াজ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। পডকাস্ট, প্রমোশনাল ভিডিও, বুক রিভিউ, স্মার্ট বোর্ডে ক্লাস রেকর্ড সহ যে কোনো ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করতে যোগাযোগ করুন ইনোভা স্টুডিওতে। সরাসরি কথা বলতে কল করুন 01-329-728350 অথবা 01-329-728351 এই নাম্বারে। এখন এই যে বিশ্বাসের জায়গা, বিশ্বস্ততা জায়গা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে অনলাইন জগতে। যে প্রি অর্ডার দিল, নিশ্চয়ই আপনাকে যারা প্রি অর্ডার করেছে তারা আরিফ আজাদ ভাইকে দেখেছে, যারা আপনার কাছে তারা আপনাকে দেখেছে, এই জন্য আসলে অর্ডার করার সাহস পেয়েছে এবং অবশ্যই ভালো কিছু হবে এরকম একটা ধারণা, বিশ্বাস থেকেই তারা করেছে। তো এখন ধরেন যে আমরা তো শুনলাম যে আসলে সব কিছুর একটা শুরু থাকে। এই বললেন যে প্রত্যেকটা আজকে যাদের মিলিয়ন ফলোয়ার, যে একটা পেজে হোক বা কোনো একটা জায়গায়, তাদের তো প্রথমে একটা কেউ ফলোয়ার ছিল, এভাবেই তো শুরু হয়েছে। তো গার্ডেনে একটা বই ছিল, এখান থেকে এ পর্যন্ত আসছে। আমরা দেখি যে প্রত্যেকটা জায়গায় এরকম ঝুঁকিগুলো থাকে। এখন আমি যেটা জানতে চাবো সেটা হচ্ছে যে অনেকে জানতে চায়, বিশেষ করে আমাদের মতো যারা ইউনিভার্সিটি পাশ করা, কি করবে বুঝতে পারছে না, ব্যবসা করতে চায়, সাহস পাচ্ছে না। তো কেউ কেউ আবার অনুবাদের কাজ করে বা লেখালেখি একটু করে, এরকম যারা আছে লিখতে চায়, তাদেরকে, যারা লেখক এখন বা অনুবাদক, তারা কীভাবে প্রকাশক হতে পারে? অথবা যারা লিখতে চায় কিন্তু লিখতে পারছে না, যেহেতু আপনি একজন সম্পাদক এবং একবারে যেটা বললেন যে প্রথমে প্রুফ রিডিং কি সেটাও জানতেন না, এবং একবার হাতে কলমে শিখেছেন, এটা কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা বা এই দিকটা না। তো সেই জায়গা থেকে অনেক মানুষ আমাদের আছে, অনেক ভাই আছেন তারা করতে চান। তো তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন যদি কেউ এই লাইনে আসতে চায়? আসলে না, দেখুন, আমি আপনার প্রশ্নটাকে একটু কারেক্ট করতে চাই যে কেউ লেখক সে কীভাবে প্রকাশনায় আসতে পারে অথবা পাবলিশার হিসেবে ভূমিকা কীভাবে রাখতে পারে। নো নিড টু ডু সো। অথবা একজন পাবলিশার তাকে লেখক হয়ে উঠতে হবে অথবা একজন লেখককে প্রকাশক হয়ে উঠতে হবে, এটা খুব জরুরি না এবং হওয়াও উচিত নয়। আপনি অ্যাজ এ রাইটার আমার সামনে আপনি বসে আছেন, আপনি কেন প্রকাশনা সংস্থাগুলো কেন? আমাদের মস্তিষ্কে একটা সিম্পল ধারণা আছে যে লেখকরা প্রকাশনা সংস্থায় একটা বই জমা দেয়, পাণ্ডুলিপি জমা দেয়, সেটাকে শুধু আমরা প্রেসে পাঠিয়ে দিয়ে সেল সেন্টারে নিয়ে আসি আর বিক্রি করি। মানে রেডিমেড বই, খুব বেশি কঠিন কিছু না। পাবলিকেশনসের আবার কি, মানে পাবলিকেশনসের আবার এখানে এত কাজ কি? অথবা তাহলে যদি এটাই মেথোডোলজি হয় তাহলে আপনি তো রাইটার, তাহলে আপনি আপনার বইটা প্রেসে দিয়ে আপনি ছাপিয়ে নিলেই তো হয়ে যাচ্ছে। নট দ্যাট ব্রাদার, নট দ্যাট। একটা পেশাদার প্রকাশনা প্রতিষ্ঠান যেভাবে ফাংশন করে, ইউ ক্যান্ট ইমাজিন। আপনি যদি একজন দক্ষ লেখক হয়ে উঠতে চান তাহলে আপনাকে লেখা নিয়েই থাকতে হবে। ইউ ডোন্ট নো হাউ টু মার্কেট ইট, ইউ ডোন্ট নো সত্যিকারের প্রোডাকশন প্রসেসটা কী, কোয়ালিটি প্রোডাকশন কীভাবে করতে হয়, কোয়ালিটি মার্কেটিং কীভাবে করতে হয়, কোয়ালিটি প্রেজেন্টেশন কীভাবে দিতে হয়, এটার এক্সপান্ডটা কীভাবে করতে হয়, এভাবে মার্কেটেবল কীভাবে করতে হয়, এটা যদি আপনি জেনে থাকেন, আপনি মানে এটা সব কি বলে এটাকে, মানে ইংরেজিতে শব্দটা পলিম্যাথ নাকি, যে অনেক কাজে পলিম্যাথ, সবকিছু ভালো করে মানে অনেক পারে, এটা এক্সট্রাঅর্ডিনারি হতে হবে আপনাকে। লেখকরা প্রকাশনা প্রতিষ্ঠানে বই দেয়, আপনাকে আমি জানিয়ে রাখি, একটা বই করে তুলতে আমাদের 6 মাস থেকে 1 বছর সময় লাগে যদি সিরিয়াসলি আমরা মুভ করি, সিরিয়াসলি ওই বইয়ের উপর ফোকাস রাখতে পারি। একটা তথ্য চেক করার জন্য আপনাকে পেশাদার মানুষের কাছে যেতে হয়। আপনার একটা বই পূর্ণাঙ্গ রূপে এডিট করতে 6 মাস সময় লাগে। আমরা ফার্স্ট এডিট করি, সেকেন্ড এডিট করি, থার্ড এডিট করি। তো আপনার মনে হতে পারে এডিটিংটা আবার কি? তো
বলা হয়ে থাকে আপনি যদি ভালো লেখক হয়ে উঠতে চান আপনি লিখবেন 3 ঘন্টা, নিজে সেটা এডিট করবেন 30 ঘন্টা। আপনি লিখবেন 3 দিন, সেই লেখাটা এডিট করবেন 3 মাস। যতক্ষণ না আপনি প্রফেশনালি এডিট করতে পারবেন আপনার লেখাটা লেখা হয়ে উঠবে না। আপনি লেখা মানে তো আইডিয়া, জ্ঞানকে তৈরি করা। আপনি আইডিয়া তৈরির সময়ে আপনার প্রফেশনাল চিন্তার দরকার নেই, মানে কত শব্দ ঠিক হলো কিনা, বাক্য ঠিক হলো। আগে আপনি আইডিয়াটা তৈরি করে লিখে ফেলেন ড্রাফট, দেন এটাকে আপনি নার্সিং করেন, এটাকে আপনি এডিট করে পারফেকশনের জায়গায় নিয়ে আসেন। তো আমরা পাবলিকেশন প্রতিষ্ঠানে যেটা করি যে আপনি রাইটারদের কাছ থেকে আইডিয়া চাই, ভালো আইডিয়া, ভালো কন্টেন্ট, সেটাকে কি করে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টেবল করতে হয় তার জন্য আমাদের পেশাদার মানে প্রসিডিওর আছে, পেশাদার একটা টিম আছে। সেখানে ল্যাঙ্গুয়েস্টিক স্কিল আমরা ঠিক করার চেষ্টা করি, সেখানে স্মুথনেস ঠিক করি, সেখানে গতিধারা ঠিক করি, সেখানে যে ফ্লো চার্টটা আমরা ঠিক করার চেষ্টা করি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। হিউম্যান বিং হিসেবে আমাদের প্রত্যেকেরই সীমাবদ্ধতা আছে। তো এই পুরো প্রক্রিয়া আপনার কাছে খুবই সহজ মনে হতে পারে, বাট প্রকাশনা প্রতিষ্ঠানে আপনি একটু সময় দিলে বুঝতে পারবেন এটা কত একটা বড় টাফ জব। এরপরে আপনি এডিটিং গেল, প্রুফ নিয়ে সিরিয়াসলি প্রুফ যতকে সহজে মনে করছেন, বানান পাখি রস্বইকার না দীর্ঘইকার, নবীনের রস্বইকার দীর্ঘইকার, ব্যাপারটা এরকম না। একটা শব্দ, প্রতিটি শব্দ ধরে ধরে আমাদেরকে চেক করতে হয় এবং এটা খুব সহজ কাজ নয়। আপনাকে 1 পৃষ্ঠা প্রুফ করতে দিলে আপনি বুঝতে পারবেন এই কাজটা কত বড় টাফ জব। তো সেখানে প্রফেশনাল সেট আপ আছে। এরপরে আপনি মেকিংয়ে আসেন। আপনি মেকিংয়ে যখন আসেন, মেকিংয়ে মনে হতে পারে শব্দটা এটা বোল্ড, এটা ইটালিক করা আছে, এটা একটু চাপিয়ে দেওয়া আছে, এটা একটু একটা পেশাদার প্রকাশনা প্রতিষ্ঠানের একটা পৃষ্ঠাতে চোখ বুলালে আপনি বুঝতে পারবেন এখানে কতটুকু মেহনত আছে। আমরা যে একটা লাইন থেকে পরের লাইনের দূরত্ব কতটুকু হবে, কতটুকু সায়েন্টিফিক, আপনার বর্ডারটা কতটুকু হবে, আপনার চারপাশের ডেকোরেশনটা কীরকম হবে, কত বেশি আপনি স্মুথলি পাঠক পরিসরে হাজির করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মেক শিওর কোয়ালিটি প্রোডাকশন, কোয়ালিটি প্রসেস। তো আপনি একটা চ্যাপ্টার দেখলেই বুঝতে পারবেন নতুন চ্যাপ্টার শুরু হলে কতটুকু দূরত্ব হওয়া উচিত। অথবা আপনি একটা চ্যাপ্টারের মধ্যে, একটা অনুচ্ছেদের মধ্যেই আপনি দৃষ্টিভঙ্গিকে পাঠকের অন্য জায়গায় নিতে চান, তাহলে সেখানকার স্পেসিংটা কেমন হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো মানে একজন পাঠক নিজেও বুঝতে পারে না, সে বুঝতে পারবে না, কোথায় যাচ্ছে, সে বুঝতে পারবে না, বাট আপনি তার সাইকোলজি, তার মাইন্ডটাকে আপনি ধরুন একটা গল্প শুরু করছেন, মানে একটা নন ফিকশন লিখতে লিখতে ফিকশনের দিকে চলে যাচ্ছেন, যে একটা গল্প বলবেন, তখন আপনাকে ওখানে স্পেসিংয়ে এবং লেটারিংয়ে আপনাকে ফাইন্ড আউট করতে হবে ইটস এ ডিফারেন্ট জগৎ, আপনি একটা অন্য পৃথিবীতে আপনি চলে যাচ্ছেন। তো এগুলো স্পেসিফাই কাজ আছে, ক্ষুদ্র কাজ। আপনি শুধু প্রচ্ছদে দেখেন যে প্রচ্ছদটা একটা চমৎকার প্রচ্ছদ, বাট প্রচ্ছদে আপনি হাত বুলালে আপনি আমাদের গার্ডিয়ানের বইগুলোতে দেখবেন যে একটা ফয়েলিং করা আছে। তো এগুলো করতে তো আরেকটা প্রতিষ্ঠানে যেতে হয়, আরেকটা জায়গায় গিয়ে আপনি হাত দিলে যেন বুঝতে পারেন। অনেক জায়গার জিনিসগুলো একসাথে হয়, আসলে অনেকগুলো কম্বিনেশন আপনাকে একসাথে করে একটা বই তৈরি হয়। দেন বড় যে কাজটা, আপনি অ্যাজ এ রাইটার, আপনি খুবই জনপ্রিয় রাইটার, বাট আপনার বইটা পঞ্চগড়ে কীভাবে পৌঁছবে? আপনি কি আপনার বইটা পাবলিশ করে আপনি খালি ফেসবুকে অর্ডার নেবেন আর মানুষ আপনাকে ফোন করবে আর আপনি সিঙ্গেল তাকে কুরিয়ার করবেন আর টাকা নেবেন? আপনি নিতে যান দেখি, আপনি জাস্ট পাগল হয়ে যাবেন, নাথিং। তো উই হ্যাভ এ চ্যানেল, উই হ্যাভ এ অ্যারেঞ্জমেন্ট, যেখানে আমরা বইটা তৈরি করে আমাদের নির্দিষ্ট চ্যানেলে সারা দুনিয়াতে আমরা অ্যাভেলেবেল করি। তো ইটস নট ইয়োর জব, ইয়োর জব ইজ টু মেক শিওর কোয়ালিটি রাইটিংস। আমাদের জবটা হচ্ছে সেই কোয়ালিটি রাইটিংসকে কতটুকু স্মার্টলি প্রেজেন্ট করে দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়া যায়। দুইটা টোটালি আলাদা পেশা। দেখুন, গার্ডিয়ান পাবলিকেশনসের ম্যানেজিং ডিরেক্টর, আপনি কি মনে হয় আমার বই পাবলিশ করতে কি কারো পারমিশন লাগবে? না, আমি এটাই বলতে চাচ্ছিলাম একটু পরে যে ভাই আপনার কোনো বইটাই আছে কেন, আমি কেন বই লিখছি না? ওই কাজটা আমার না, ওই কাজটা আমি খুব ভালো করে চেষ্টা করি, জানি যে কিভাবে আপনার বইটা দুনিয়াবাসীর কাছে ভালোভাবে উপস্থাপন করতে পারি। সে ব্যাপারে আমার এক্সপার্টাইজ হয়তো লিটল বিট অফ আছে, বাট তার মানে এটি নয় যে আমি একটা স্পেস পেয়েছি সুতরাং আমি একজন রাইটার, মানে আমি লিখবো আর মানুষ শুধু সেটিকে। কিছু লোক আছে, টিভি চ্যানেল আছে তার, সে গান গায় বা এরকম হতে পারে। সবাই তো মাহফুজুর রহমানের মতো পলিম্যাথ না, সবাই তো। আমার কাছে মনে হয়েছে আপনার বইটাকে ভালোভাবে মার্কেটেবল করতে পারি, বাট আমি যখন আমার ফোকাসটা আপনার জায়গায় যাবে যে আমি একজন রাইটার, আমি লিখবো, আমার বইগুলো দুনিয়াব্যাপী যাবে, তখন জাস্ট একটা সার্কাস হতে পারে। মানে সম্পাদকের একটা সমস্যা বোধহয় আমার মনে হচ্ছে যে এরকম হয় যে সে বোধহয় কোনো বই পড়তে পারে না, মানে সাধারণ কোনো বই পড়তে গেলে তার চোখে
শুধু ভুল, তারপর হচ্ছে এটা সেট আপ করা দরকার ছিল, এটা এরকম, মানে এরকম বিষয়গুলো বেশি মাথায় খেলে? না, অ্যাবসলিউটলি ইট ইজ। আমার ব্যক্তি জীবনে এটা একটা প্রবলেম যে আমি কোনো একটা বই পড়তে গেলেই সাইকোলজিক্যালি দুর্বল হয়ে পড়ি যখন বানানটা ভুল দেখি, অথবা মনে হয় যে এডিটিংয়ে মারাত্মক ধরনের গলদ আছে, তখন মনে হয় যে না, এই কাজটা এরকম হতে পারে মানে না, বইয়ের এসেন্স থেকে আপনার চলে যায় হচ্ছে ওই বিষয়গুলো, প্রফেশনাল জায়গাতে চলে যায়। এটা প্রবলেম, অ্যাবসলিউটলি প্রবলেম একটা। তাহলে তো পড়াশোনা করাও বেশ জটিল আর কি। এর ফাঁকেও পড়তে হয়, এর ফাঁকেও জানতে হয়, বাট এটা আসলে টাফ জব যে আপনি যে কাজটা জানেন সেটাকে উপেক্ষা করে অবিরত চোখ বুলিয়ে যাওয়া কঠিন। আলহামদুলিল্লাহ বাংলাদেশে বেশ কিছু পাবলিকেশন, নতুন ধারার প্রকাশনার প্রতিষ্ঠানগুলো বিশেষ করে দারুণ করছে, তাদের কাজ চমৎকার কাজ করছে এবং আপনি ইমপ্রেসড হবেন তাদের কাজগুলো দেখলে। তাহলে যে প্রকাশনা জগতের আপনি তো অনেকের সাথে ডিল করতে হয়, বললেন যে অনেকগুলো টিমকে, অনেকগুলো বিষয়কে সমন্বয় করে আসলে একটা বই সামনে আসে। তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্টি হচ্ছে লেখক, যারা আসলে আপনাদের কাছে বইটা, পাণ্ডুলিপিটা দেয়। তো সেক্ষেত্রে আপনারা গার্ডিয়ান পাবলিকেশন হিসেবে এখন যে পরিমাণ পাণ্ডুলিপি পাচ্ছেন, একটা সময় আপনি বলছেন শুরুতেই যে আমাদের কে মানে পাণ্ডুলিপি দিবে, একটা আশঙ্কা ছিল, স্বাভাবিকভাবে কেউ চিনতো না, জানতো না। কিন্তু এখন তো একটা মধুর বিড়ম্বনা হয় আসলে, আমিও জানি যেটা, যে অনেক ক্ষেত্রে অনেক মানুষ পাণ্ডুলিপি নিয়ে আপনাদের কাছে যোগাযোগ করতে চায়, আপনাদের একটা মতামত অন্তর নিতে চায় যে বইটা পাবলিশ করা যায় কিনা, কিভাবে করা যায়। অনেকে হয়তো নাছোড়বান্ধাও হয়। তো এই সংক্রান্ত কোনো শিক্ষণীয় ঘটনা বা মজার ঘটনা আপনার মনে পড়ছে কিনা এই মুহূর্তে? না, মজার কিনা জানি না, বাট আমি যদি আপনাকে উল্টো প্রশ্ন করি, আপনি একটা অ্যাজাম্পশন করতে পারেন যে গার্ডিয়ানে কতগুলো পাণ্ডুলিপি এখন জমা আছে? 300। মানে আপনি কি জানি না, মানে দৈব চয়নে বললেন কি না, অ্যাবসলিউটলি আমি শব্দটাই বলতাম। আপনাকে ধন্যবাদ। গার্ডিয়ানে এখন 300 পাণ্ডুলিপি জমা আছে। তো এইটা আমাদের জন্য খুবই অস্বস্তির, এবং এই ব্যাখ্যাটা আমরা কাউকে বোঝাতে পারি না। আপনি যখন লুৎফর ভাই আপনি আমাকে পাণ্ডুলিপি জমা দিচ্ছেন, আমি জানি আপনার এই পাণ্ডুলিপি নিয়ে আপনার ভীষণ মায়া এবং প্রতিটা শব্দ একজন লেখকের আপনার জন্য গুরুত্বপূর্ণ, এবং আপনি জানেন সন্তানতুল্য। হ্যাঁ, যিনি লিখেন তিনি তো তার সেরাটা দিয়ে লিখেন, এবং তিনি মনে করেন এই বইটা দুনিয়াবাসীর কাছে কালকে আসা উচিত। তো আমাদের বিড়ম্বনার জায়গাটা হচ্ছে যে আমরা 2 বছর ধরে একটা পাণ্ডুলিপিকে রেসপন্স করতে পারেনি, কিন্তু আপনি কালকে জমা দিয়ে ফিল করেন পরশু দিন আপনি আপডেট নেবেন। ইভেন এরকম মন্তব্য চলে আসে, গার্ডিয়ান কি প্রতিষ্ঠান হয়ে গেছে যে আমাদেরকে রেসপন্স পর্যন্ত করতে পারছে না। দেখুন, শুধুমাত্র বই সিলেকশনই যদি আমরা করতে যাই তাহলে আমরা আর অন্য কোনো কাজ করতে হবে না, অথবা আমাদের ডিএমডি এমডি যারা আছে তাদের অন্য কোনো কাজ করতে হবে না। তো এটা একটা প্রবলেম যে ওই যে আমি আপনাকে আগেও বলেছি, আমরা একটা প্রফেশনাল ফিল্টারের মধ্যে নেই, আমরা একটা অপেশাদার যাচ্ছে তাই অবস্থার মধ্য দিয়ে আছি। এই জন্য এই ব্যাপারগুলো কারো কাছে খোলাসা নেই। তো আমরা এখন যে কাজটা করি, কোনো পাণ্ডুলিপি জমা নেওয়ার সময় বলে ফেলি আমাদেরকে পাণ্ডুলিপি দিলে আপনাকে 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। 1 বছর পরে আমরা আপনাকে নাও করতে পারি, আবার হাও মানে এই জন্য প্রস্তুত থাকতে আমাদের। হবে। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে আপনার বইটা খুবই দ্রুত বাজারে আসা দরকার, আমরা মাপ চাই যে আমাদেরকে এই মুহূর্তে আমাদেরকে কষ্ট দেবে না, অথবা আমরা এই লোডটা নিতে পারবো না। তো অনেকে বুঝতে পারে, অনেকে ফিল করে ঠিক আছে আমরা করব না। তো আমরা আসলে এটা নিতে পারছি না। তো এটা একটা প্রবলেম যে একটা আপনি বই লিখেছেন 2-3 বছরে, বাট মনে ওই যে পাঠকের মতো আপনিও লেখক হিসেবে ফিল করেন যে পাবলিকেশনের আর কি কাজ, আর কি, আমি তো আমার বই, আমাদেরকে সে বলে যে প্রুফটা আমি করে ফেলেছি, এডিটটা আমি করে ফেলেছি, ভাই আপনাকে দেবো, আর আপনি একটু চোখ বুলিয়ে প্রেসে দিয়ে দিবেন। দেখুন, আপনি আপনার মতোকে প্রুফ করেছেন, আপনার মতোকে এডিট করেছেন, আপনি হিস্ট্রির একটা বই দিয়েছেন, সে ফর এক্সাম্পল দারুণ লিখেছেন হিস্ট্রিকে। আপনি এখন মোগল সাম্রাজ্যের পতন কোন তারিখে হয়েছে, সর্বশেষ সম্রাটকে, সেটা নিয়ে আপনি একটা তথ্য দিয়েছেন। সেটা নিয়ে তো আমাকে ক্রস চেক করতে হয়, ইজ ইট রাইট ইনফরমেশন। আপনি যখন একটা পাবলিকেশন প্রতিষ্ঠানের সিও, তখন আপনাকে দায় নিতে হয় যে নলেজটা আপনি প্রডিউস করছেন জাতির অনেকে সেটা পড়বে, সেটা একটা রেফারেন্স, আমানত। আপনি এই তথ্য দিয়ে হয়তো কেউ তার পরীক্ষার খাতায় লিখবে, অথবা এই তথ্য সে তার সন্তানের কাছে ট্রান্সফার করবে প্রজন্ম থেকে প্রজন্ম। তখন আপনি আপনার সম্ভব সর্বোচ্চটুকু ফিল্টার ব্যবহার করে তথ্যগুলোকে রাইট তথ্য কিনা আপনি কনফার্ম করেছেন কিনা, ক্রস চেক করেছেন কিনা, আই হ্যাভ ফেইথ অন ইউ,
বাট অ্যাজ এ পাবলিশার আমার রেসপন্সিবিলিটি দায়- আপনার দেওয়া দায়বদ্ধতা আছে। তথ্যটা সত্যিকার অর্থে আরেকজন প্রফেশনালকে দিয়ে, আরও কিছু মানুষকে দিয়ে সেটিকে ক্রস চেক করা। তো আপনি মনে হতেই পারে আমি একটা মোগল সাম্রাজ্যের ইতিহাস লিখেছি, আপনার কি সমস্যা? আপনি যদি মনে হয় যে বইটা প্রকাশ করা যাবে তাহলে আপনি আমাকে বলে দেন, কালকে আপনি প্রেসে মেকআপ করে দিয়ে দেন। নো ব্রাদার, নট অ্যাট অল। এটা আমাদের জন্য টাফ। আপনার বইটা পুরোটা কমপক্ষে 2-3 জনকে দিয়ে ফিল্টার করতে হয়, চেক করতে হয়। সেই চেকটা ট্র্যাডিশনাল পড়ার মতো চেক না, সেই চেকটা হচ্ছে প্রতিটি শব্দ ধরে ধরে, প্রতিটি তথ্য ধরে ধরে আপনাকে চেক করতে হয়। তো এটা একটা লম্বা সময়ের প্রয়োজন। তো আমার এর আগে 3100 পাণ্ডুলিপির ফিডব্যাক না দিয়ে আপনাকে আমি কি করে কালকে আমি ফিডব্যাক দিতে পারি, 1 মাসের মধ্যে ফিডব্যাক দিতে পারি, সেই জায়গা থেকে এই গ্যাপটা হচ্ছে। তো হ্যাঁ, আপনি যেমনটি বলেছিলেন, প্রকাশনা প্রতিষ্ঠানের শুরুর সময়ে তো এই স্ট্রাগলটা থাকে না। তো স্ট্রাগলের কথা বলছিলেন, স্ট্রাগলটা এখন আমাদের, স্ট্রাগলটা শুরুতে ছিল না, স্ট্রাগলটা এখন অসংখ্য মানুষের প্রত্যাশাকে মিটিয়ে দেওয়া। তারা ফিল করেন যে গার্ডিয়ান আমাদের প্রতিষ্ঠান, গার্ডিয়ান আমাদের অন করে। তারা খুব মহব্বতের সাথে, ভালোবাসা নিয়ে, দাবি নিয়ে বলে যে আমার বইটা এই বই মেলায় করা যায় কিনা। আমি 2 দিন ধরে আপনার এই বই মেলায় আসছি, আমার কাছে কমপক্ষে 20 জন রাইটার এসেছে এই 2 দিনেই, যে এই তো সব রেডি করে ফেলেছি, আপনি শুধু একটু রাজি হয়ে গেলেই বই মেলায় হয়ে যাবে। তো আমাদেরকে বিনয়ের সাথে সরি বলতে হয়। দ্যাট ইজ এ বিগার চ্যালেঞ্জ টু ফেস উইথ রাইটার্স। অনেক অনেক বিশেষ করে খুব কাছের মানুষ এবং তার অন্য প্রকাশনী থেকে অনেক বই আছে, তো ওনারাও চায় যে গার্ডিয়ান থেকে একটা বই আসুক। তখন আসলে এগুলো করা, একটু ফিরিয়ে দেওয়াটা বেশ টাফ কাজ আসলে, এটা বাস্তবতা। আমাদের পাবলিকেশন মানে হিস্ট্রির সবচেয়ে বড় কাজটা এটাই, রাইটার ডিলস করা। আচ্ছা, তাহলে আরেকটা বিষয়, এখন যদি বইয়ের আমরা মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে গার্ডিয়ানের একটা বিশেষ এখানে অবদান আছে যে ফিক্সড প্রাইস। এইটা আসলে আমি বাংলাদেশে আগে কোথাও দেখিনি। এটা কি আপনারাই পায়োনিয়ার কিনা, বা এটা আপনাদের ফিক্সড প্রাইসের বিষয়টা আসলে কেমন? বা এখন তো আপনাদের প্রায় সবগুলো বই ফিক্সড প্রাইস, তো এটার ফিডব্যাকটা কেমন পাচ্ছেন, বা পাঠকরা কি আসলে এটাকে ভালোভাবে নিচ্ছে কিনা, এটা তো আপনারা ভালো বলতে পারবেন, কি অবস্থা? না, পায়োনিয়ার, গার্ডিয়ান পায়োনিয়ার আমি বলবো না। আমাদের আগেও 2-3টা প্রতিষ্ঠান এটা অ্যাটেম্প্ট নিয়েছিল এবং তারা চেষ্টা করেছে। বাট গার্ডিয়ান নতুন ধারার প্রকাশনা প্রতিষ্ঠান হিসাবে একটা ইম্প্যাক্ট আছে, মানে গার্ডিয়ানের পাঠক পরিসরের জায়গা থেকে। এবং আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে প্রোঅ্যাক্টিভ মানুষ আমরা, এবং গার্ডিয়ান নিয়ে আলাপ আছে, সমাজে জারি আছে, সাহিত্য দুনিয়াতে। তো গার্ডিয়ান সেই জায়গা থেকে নতুন ধারার প্রতিষ্ঠান হিসাবে এটা আপনি বলতে পারেন যে স্টার্ট করেছে। দ্যাট ওয়াজ ম্যাসিভ চ্যালেঞ্জ। যে আপনি যখন আমরা সিদ্ধান্ত নিলাম একটা মিটিংয়ে, আমার মনে আছে আমাদের স্টাফরাই, আমাদের টিম মেম্বাররা কোনোভাবে একমত হচ্ছিল না, এটা একটা আমাদের ম্যাসিভ ডিজাস্টার ডেকে আনতে পারে। যতটুকু অ্যাডভান্টেজ এ পর্যন্ত পেয়েছি আমরা, সেটা আমাদেরকে ধ্বংস করে ফেলতে পারে। আপনি জানেন যে আমাদের বইয়ের মাঝখানে কিছু মধ্যস্বত্বভোগী আছে। আপনি পাঠক লেভেলে, কনজিউমার লেভেলে পৌঁছার আগে আমাদের তো বেশ কিছু এজেন্ট আছে এবং হোলসেলার আছে, তারপরে লাইব্রেরিয়ানরা আছে। তো দেখেন আমাদের ফালাস্তিন একটা বুকশপ হতে যাচ্ছে বা হচ্ছে, ওইখানেও বলা যায় আর কি। ফালাস্তিনকে আমরা অভিবাদন জানাচ্ছি, ওয়েলকাম করছি বাংলা সাহিত্যে। আপনারা অবদান রাখবেন এবং আমাদের সম্ভব সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সাপোর্ট দেবো ইনশাআল্লাহ। তো এই থার্ড পার্টিগুলো আছে। তো যখন আপনি একটা বইয়ের মূল্য 300 টাকা লিখছেন, গায়ের মূল্য, তখন আপনি ধরুন আপনাকে আমি 50% ডিসকাউন্টে বই দিচ্ছি, তার মানে 150 টাকায় বই দিচ্ছি। তো আপনি 150 টাকাকে আপনি সুযোগ পেলে এটা 200 টাকা বিক্রি করবেন, 220 টাকা বিক্রি করবেন, ইভেন 250 টাকা পর্যন্ত বিক্রি করার অফিসিয়াল স্কোপ আছে। ইভেন 300 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন, সুযোগ আছে। আপনার যখন ডিমান্ড এবং সাপ্লাইয়ের ক্রাইসিস আছে, আপনি তখন উত্তর এটা বাড়িয়ে বিক্রি করতে পারবেন। কিন্তু যখন আমি বইয়ের মূল্যই লিখছি লিমিটেড হয়ে যাচ্ছে 200 টাকা, আপনি তো 200 টাকার উপরে বিক্রি করা যাবে না, উঠতে পারছেন না। তো আপনার 30% 40% আপনার জায়গা থেকে আর মানে আপনি নেগোশিয়েট করতে পারছেন না। তো এই থার্ড পার্টি যারা মধ্যস্থ, যারা আমাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বইয়ের, তো তারা তো ক্ষিপ্ত হয়ে যাবে। তারা আপনি ফিক্সড মূল্যে দিয়ে দিচ্ছেন, তাদের এর বাইরে আর যাওয়ার সুযোগ নেই। তখন আমরা এরপরে আপনি ধরুন যে পাঠকরা, আপনি ছাত্রজীবনে বই কিনতে গিয়ে নিশ্চয়ই প্রথম বই পছন্দ হলে জিজ্ঞাসা করেছেন কত পার্সেন্ট। তো এটা তো হ্যাবিচুয়েট, পাঠকরা হ্যাবিচুয়েট। তো ঠিক এই জায়গাগুলো নিয়ে বড় ক্রাইসিস ছিল যে আমরা ফিক্সড মূল্যে বই তৈরি করতে যাচ্ছি, ফিক্সড মূল্যকে আমরা পেট্রোনাইজ করব, এটা কতটুকু ক্লিক করবে, অ্যাবসলিউটলি সেখানে একটা শঙ্কা ছিল। বাট আমরা চিন্তা করলাম যে আপনি বাজারে সাবান কিনতে যান, ফিক্সড মূল্য, জুতা কিনতে যান, ফিক্সড মূল্য,
টপ 10-এ কাপড় কিনতে যান, ফিক্সড মূল্য। ব্রাশ কিনতে যাবেন, ফিক্সড মূল্য। তেল, লবণ, সোডা আপনি সব কিনবেন ফিক্সড মূল্যে। কিন্তু দুনিয়াতে এক বুদ্ধিভিত্তিক পণ্য, বই যেখানে আপনার মানে বুদ্ধি বিক্রি হয়, জ্ঞান বিক্রি হয়, সেটার প্রথম শুরু হচ্ছে দর কষাকষি করে। না, আপনি 25% দেবো, আপনি বলছেন না এটা 30% দেওয়া যায় না, না ঠিক আছে 26%। তো এই নেগোসিয়েশনটা আমাদের কাছে মনে হয়েছে এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টির সাথে যায় না। ইন্টেলেকচুয়াল প্রপার্টির একটা ফিক্সড মূল্য হওয়া উচিত। তখন আমরা ধীরে ধীরে আমরা শুরু করলাম। প্রথমত সবগুলো করেন না, আমরা পপুলার বইগুলো করার চেষ্টা করেছি যে এটাতে কি অন্তত লস তো আমরা যখন শুরু করলাম, আমরা একটা ক্লিয়ার করলাম যে ঠিক আছে, মধ্যস্বত্বভোগীরা কতটুকু প্রফিট পায়, একটা স্টাডি করলাম। স্টাডি করে আমরা তাদেরকে 10 টাকারও বাড়াই দিলাম যে ঠিক আছে, তুমি 50 টাকা লাভ করো, আমার বইয়ে 60 টাকা লাভ করবা। আমি 300 টাকার বই 200 টাকা আমি লিখছি, তোমাকে আমি 140 টাকায় দিচ্ছি, তুমি 60 টাকা লাভ করো। তো ইনিশিয়াল লেভেলে সবাই আমাদেরকে নিরুৎসাহিত করেছে। ইভেন রকমারির মতো বড় প্ল্যাটফর্ম, তারা আলহামদুলিল্লাহ রকমারি তো আমাদের বড় সাপোর্ট দেয়। রকমারিও একটা বিব্রত হচ্ছে, রকমারি তো 25% ডিসকাউন্টে সবসময় বই বিক্রি করে। তো সেখানে আমরা তাদেরকে 0%-এ বলার জন্য বলছি, এটা তাদের সফটওয়্যার সিস্টেমই কাজ করতেছে, মানে নতুন করে আমাদের জন্য ইনপুট দিতে হবে 0%-এ। ইভেন আরেকটা চ্যালেঞ্জ ছিল, বইমেলায় গিয়ে আপনি বইমেলায় 25% একটা স্থায়ী নীতি, আপনি জানেন যে বইমেলায় গেলে 25% কম দিয়ে বিক্রি করতে পারবেন। তখন আমরা যে বইটা ফিক্সড মূল্যে নিয়েছি সেটা বইমেলায় নিয়ে গিয়ে সেটাতে স্টিকার মেরে আবার 25% দেয়া লাগছে দিয়েছি। বাট আমরা আমাদের জায়গায় ডেডিকেটেড ছিলাম যে এই কাজটা আমরা করব। তো আলহামদুলিল্লাহ উই আর লাকি এনাফ যে আমরা পাঠকদের রেসপন্স পেয়েছি। আপনি আমাদের বইয়ে দেখবেন ফিক্সড মূল্যে বই কিনুন, একটা স্লোগান আমাদের আছে, মানে অনুরোধ করেছি পাঠকদের। এবং আমরা ব্যাপক ক্যাম্পেইন করেছি, ভিডিও করেছি, আমরা লিখেছি, আমরা পাঠকদেরকে ইন্সপায়ার করেছি এ ব্যাপারে। শুধুমাত্র গার্ডিয়ানের না, আপনি সব বই ফিক্সড মূল্যে কিনুন। তো পাঠকদের কাছে ডিফারেন্ট টাইমে অ্যাপ্রোচ করার পরে ধীরে ধীরে আমাদের বইয়ের সংখ্যা বেড়েছে ফিক্সড মূল্যে। এবং আপনি জেনে খুশি হবেন, গার্ডিয়ান এখন 100% ফিক্সড মূল্যে বই বিক্রি করে। ইভেন বাংলাদেশের অনেকগুলো প্রকাশনা প্রতিষ্ঠান, নতুন ধারার প্রকাশনা প্রতিষ্ঠান এখন ফিক্সড মূল্যে বই নিয়ে আসছে। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলি, উইথিন 5 years পাবলিশার্স উইল বি, মানে এটা একেবারে তারা বাধ্য হবেন ফিক্সড মূল্যে বই নিয়ে আসা। এবং এটা অনেক বেশি নেগোশিয়েট করতে সহজ, পাঠকরা প্রতারিত হচ্ছে না, সেলাররা প্রতারিত হচ্ছে না, এখানে কোনো মানে ফাঁকি নাই, ঝুঁকির সুযোগ নেই। পাঠকরা বুঝতে পারছে এই বইটার মূল্য কত। তো এটা একটা আমাদেরকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিয়েছে। আপনি যেমনটি বললেন চ্যালেঞ্জ ছিল কিনা, ইনিশিয়াল লেভেলে ছিল, বাট এটা আমাদেরকে একটা ম্যাসিভ অ্যাডভান্টেজ দিয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমাদের 100% বই এখন ফিক্সড মূল্যে। মানে পাঠকদের সাইকোলজিক্যাল একটা চেঞ্জ আস্তে আস্তে হচ্ছে, এখনো তো অভ্যস্ত হয় নাই। হয়ে যাবে ইনশাআল্লাহ। ধরেন যে আমরা যখন একটা বই দেখি বাজারে, গায়ের মূল্য, আমরা বলি গায়ের মূল্য, হ্যাঁ গায়ের মূল্য দেখা 300 টাকা, আমি ধরেই নেই যে এটা 150 থেকে 180 টাকার মধ্যে আমি কিনতে পারবো। এই জন্য ওইভাবে নেগোশিয়েট করা হয় আর কি। এটা একটা আপনাকে ইন্টারেস্টিং ব্যাপার বলি এখানে। আমাকে যদি আপনি প্রশ্ন করেন প্যারাডক্সিক্যাল সাজিতে আমি 50 টাকা লাভ করব, আপনার কাছে কি মনে হয় যে আমার বইয়ের খরচ পড়লো ধরুন 200 টাকা, প্রোডাকশন সব মিলে খরচ পড়লো আপনার 200 টাকা, তাহলে আমি আরও 50 টাকা লাভ করলে 250 টাকা না? বই বিক্রি করবো 250 টাকা, আমি বিক্রি করবো 250 টাকায়, এই তো। আচ্ছা, যখন আমি 50% ডিসকাউন্ট দিব, এই বইয়ের মূল্য কত লিখবো? তাহলে তো আরও অ্যাটলিস্ট আরও 250 বাড়াইতে হবে। তার মানে আমি বইয়ের মূল্য লিখবো 500, লিখে 50% ডিসকাউন্টে দিব 250। আমি কি আমার প্রফিটের সাথে অথবা আমার এক্সপেন্সের সাথে আপোষ করব? কখনোই না। যেগুলো গায়ের দাম বলতে একটা খুবই বাজে একটা শব্দ তৈরি হয়েছে। মানে আমি জানি এই বইটার প্রোডাকশন কস্ট কত, প্রফিট অ্যাড হলে কত হবে, তারপরে আমরা সেইটাকে হিসাব করে পরে তার সাথে কত পার্সেন্ট কম দিব সেই পার্সেন্ট যুক্ত করে দিয়ে বইয়ের দাম লিখে দিচ্ছি। এটা জাস্ট একটা পাঠক, মানে বুদ্ধিমান মানুষদের সাথে একটা মাইন্ড গেম আর কি। মানে এটা খুবই একটা, মানে দুই পক্ষই জানে যে আসলে দুই পক্ষই জানে। মানে আমি প্রাইসিং করার ক্ষেত্রে আমি জানি এই বইটার মূল্য কত হবে, কিন্তু সেখান থেকে যে পরিমাণ কমিশন দিব সেই পরিমাণ কমিশন ক্যালকুলেশনে অ্যাড করে বইয়ের গায়ের মূল্যের সাথে যুক্ত করে দিচ্ছি, আর আমি বলে দিচ্ছি এত পার্সেন্ট ডিসকাউন্ট। এটা ইজ ভেরি ওয়ার্স্ট থিঙ্ক আর কি। এই জায়গা থেকে আমরা মনে করেছি আমরা আমাদের জায়গা থেকে আমি সৎ থাকবো, আমরা আমাদের চিন্তার জায়গা থেকে সৎ থাকবো। আমরা যা প্রোডাকশন কস্ট হবে এবং যা আমরা আর্নিংস করতে চাই
তা যুক্ত করেই যে কস্টটা হবে, মূল্য হবে, সেটাই আমরা গায়ের মূল্য হিসাবে লিখব, সেটাই আমাদের ফিক্সড প্রাইস, এবং পাঠকরা সেই মূল্যে বই কিনবে। আলহামদুলিল্লাহ গার্ডিয়ানের বই নিয়ে বাংলাদেশের কোনো পাঠকরা আর নেগোশিয়েট করে না, তারা এখন জেনে গেছে গার্ডিয়ানের বই ফিক্সড মূল্যে, এবং আমাদের কোনো স্ট্রাগল নেই আলহামদুলিল্লাহ। তো আসলে এই মানে মানুষের অভ্যস্ততা তো একদিনে হয় না, আর একটু সময় লাগবে। আশা করি যে অন্য পাবলিশাররা যখন এটা এইভাবে অভ্যস্ত করে ফেলবেন পাঠকদেরকে, সবাই অভ্যস্ত হয়ে গেলে এটা আরও সহজ হবে। এখন আমরা আরেকটা ডিফারেন্ট দিকে যাই, সেটা হচ্ছে যে গার্ডিয়ানের বইগুলো আলহামদুলিল্লাহ পাঠক সমাজে পৌঁছাচ্ছে, সহজে মানুষ নিচ্ছে, কিন্তু এখানে বইগুলো বিশেষ করে বইমেলা কেন্দ্রিক আমাদের কিছু জটিলতা বিভিন্ন সময় হয়েছে, এবং গার্ডিয়ান এটা নিয়ে কয়েকবার শিরোনামও হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে 21শে বইমেলায়। তো সেই সময়টার কথা বা সেই বিষয়গুলো তো আসলে অনেকেই জানেন না। তো এই বিষয়গুলো সম্পর্কে একটু যদি পাঠকদেরকে জানান যে আসলে কী ধরনের স্ট্রাগল করতে হয়েছে, আর এখন আপনাদের এক্সপেকটেশন কি? সামনে বইমেলা আসছে 2021 সালে, নতুন পরিবর্তিত পরিস্থিতি, দেশের অনেক কিছু চেঞ্জ হয়েছে, আপনাদের কি এক্সপেকটেশনটাই বা কি? আপনি যখন কোনো সমুদ্রে নামবেন না, তখন আপনার এ পরিমাণ হিম্মত থাকা উচিত যে মাঝখানে অনেক ঢেউ উঠবে, জাহাজ কলাপসও করতে পারে, বাট আপনি তীরে পৌঁছে যাবেন। যদি থাকবে, স্ট্রাগল থাকেই। বাট আমরাও জানি পাবলিকেশন ইন্ডাস্ট্রিতে আমরা যে চিন্তাকে রিপ্রেজেন্ট করতে চাই এবং আমরা যে পথ বেছে নিয়েছি, সেখানে সবাই এসে আপনাকে ফুল দিবে, শুভেচ্ছা জানাবে, সবাই আপনাকে কনগ্রাচুলেট করবে। আপনি যখন কোনো সফর শুরু করবেন, সবাই আপনাকে লাল কার্পেট বিছিয়ে দিবে, এমনটি আশা করাটাই নিজের প্রতি জুলুম। আমরা জানতাম আমাদের পথটা কত পিছিল এবং কতটুকু আমাদেরকে মূল্য দিতে হবে। যতটুকু আমরা মূল্য দেওয়া এক্সপেক্ট করেছিলাম, এত মূল্য দিতে হয়নি। বাট বইমেলায় স্টল না দেওয়া, ইভেন ইসলামী বইমেলাতে স্ট্রাগলে পড়া, এগুলো আমরা জানতাম। ইভেন 5 আগস্টের এই অভ্যুত্থান যদি না হতো, 5 আগস্টে যা হয়েছে, এই অভ্যুত্থানে যা হয়েছে, এবার এর পরের ধাক্কাটা এবার লিটারেচার দুনিয়াতে পরিষ্কারভাবে স্পষ্টত পড়তো। এগুলোর জন্য আমরা প্রস্তুত ছিলাম। আমরা জানতাম, আমাকে অসংখ্যবার প্রশ্ন করা হয়েছে যে গার্ডিয়ান স্টল পায় না। গার্ডিয়ানকে আমরা খুবই ছোট্ট প্রতিষ্ঠান মনে করি, বাট আপনি সাক্ষ্য দিবেন যে স্টল পায় 500-600 প্রতিষ্ঠান। গার্ডিয়ানের বাংলাদেশের পাবলিকেশন ইন্ডাস্ট্রি সকল পার্সপেক্টিভ থেকে বিবেচনা করলে 1 থেকে 50-এর মধ্যে তো আছে, অথবা 1 থেকে 100-র মধ্যে আছে আর কি। গার্ডিয়ান আমি যদি বলি 100 জন মানুষও স্টল পেলে 100 গার্ডিয়ানের পাওয়া উচিত। তারা যখন স্টল দিত না, তখন আমাকে প্রশ্ন করতো আপনি কি ভাবছেন? আমি উত্তর দিতাম যে একদিন ফায়সালা দেব আমরা ইনশাল্লাহ, স্টল কে পাবে এখানে। তা আমার কাছে মনে হয়েছে যে এই উত্তরের মাঝেই আমাদের মনের ভিতরের কষ্ট, দুঃখ, বেদনা এবং আমরা কতটুকু প্রিপেয়ার্ড তা আপনি বুঝে যাবেন। তো যখন আপনার একটা ফ্যাসিবাদ থাকে, যখন অনিয়মতন্ত্র থাকে, জুলুমতন্ত্র যখন সমাজে প্রতিষ্ঠিত থাকে, তখন আপনি শুধুমাত্র আপনি ইনসাফের প্রত্যাশা করতে পারেন না। একটা সামগ্রিক জুলুমতন্ত্রের ভিতরে আপনিও পড়ে যাবেন এবং আপনাকেও মূল্য দিতে হবে। সেই মূল্যটা গার্ডিয়ান পাবলিকেশন দিয়েছে, বাট এটা নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম না এবং খুবই মনক্ষুণ্ণ ছিলাম না। অনেক প্রকাশনা প্রতিষ্ঠান কেবল বইমেলা কেন্দ্রিক প্রকাশনা প্রতিষ্ঠান, তারা বইমেলাতেই কেনে বেচে, বইমেলা নিয়েই তাদের প্ল্যান প্রোগ্রাম। তো আলহামদুলিল্লাহ আমরা সারা বছর বই বিক্রি করি। বইমেলা আমাদের জন্য কোনো নতুন চ্যালেঞ্জ না। বইমেলা একটা ভ্যালু অ্যাড করতো, বইমেলাতে একটা স্বীকৃতি, বইমেলাতে হাজারো পাঠক আসে, লাখো মানুষ আসে যারা আমাদের বই কিনবে না কিন্তু স্টলে এসে একটা ছবি নিবে, স্টলে এসে তারা একটা আমাদেরকে পিঠ ছুঁয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করেছিলাম। বাট আমাদের হতাশাটা ছিল না বইমেলায় আমাদের স্টল দিচ্ছে না, আমরা মনে হয় আর বই বিক্রি করতে পারছি না। ওখানে তো আপনারা আরেকটা ইয়ে করেছিলেন যে বিশেষ করে 21শে বইমেলায় কত সালে আমার খেয়াল নাই, আমরা 1 লাখ বই বিক্রির একটা প্ল্যান নিয়েছিলাম। আপনি জেনে খুশি হবেন 1,26,000 কপি বই বিক্রি করেছিলাম। তো এটা খুবই, এবং মানুষ, আমি ওই সময় আমি নিজেও ক্যাম্পেইন করেছি অনলাইনে, অনেক মানুষ নিজের মনে করে যে গার্ডিয়ানকে মেলা দেয় না, মানে আমরা এটাকে 1 লাখ পূরণ করবো। এটা মানে অনেক পাঠক এরকম ছিল যে আমি যদি আমার সামর্থ্য থাকলে আমি 1 লাখ কিনে ফেলতাম, এরকম অনেকের উৎসাহ ছিল। আবার বিদেশ থেকে মানুষরা আমাদের বই কিনেছে ওই সময়ে। কর্পোরেট হাউসের অফিসিয়ালসরা আমাদেরকে বলেছে
ঠিক আছে আমি 1 লাখ টাকা পাঠিয়ে দিলাম, এর পরিমাণ যে পরিমাণ বই তোমার মন মতো হয় এগুলো মানুষকে বিলি করে দাও, ওই স্কুলে পাঠিয়ে দাও, ওই মসজিদে পাঠিয়ে দাও, এই লাইব্রেরিতে পাঠিয়ে দাও, লক্ষ লক্ষ টাকার মানুষ বই কিনেছে। তো সেই জায়গা থেকে আপনি যখন কোনো একটা দরজা বন্ধ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক দরজা খুলে দেবেন। তো এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কিছু ছিল না। এখনও যারা স্টল আমি জানি না এই বই মেলাতে আমরা স্টল পাবো কিনা, বাট বিশ্বাস করি নতুন যে বাংলাদেশ নির্মাণ হয়েছে সেখানে গার্ডিয়ান অত্যন্ত সম্মানের সাথে এবং মর্যাদার সাথে বই মেলায় বিচরণ করবে ইনশাআল্লাহ। তো ওই সময় আরেকটা জিনিস, সেটা হচ্ছে দাওয়া সংস্করণ একটা আছে আপনাদের। আমি অনেকগুলো বিষয় আসলে যেহেতু অনেক পাঠক বা প্রকাশক লেখক এখান থেকে যেহেতু আপনার অভিজ্ঞতা খুব বেশি না হলেও একবারে কম না, এবং অনেকেই আপনাদেরকে একটা শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে জানে, একবারে মানে সবার সেরা না বললেও অন্যতম। সে জায়গা থেকে অনেকে হয়তো শিক্ষা নেবে, অনেকে হয়তো এখান থেকে তাদের চিন্তার খোরাক পাবে, অনেক সমস্যা তারাও ফেস করছে, সেখান থেকে সাহস পাবে। এই জায়গাতে বলবো যে আরও কিছু নতুন সংযোজনের মধ্যে একটা হচ্ছে দাওয়া সংস্করণও আপনারা দেখলাম, বিশেষ করে মা আল মুস্তাফা বইটা একটা দাওয়া সংস্করণ ছিল সিরাত উপলক্ষে। এরকম বিভিন্ন উপলক্ষে বিভিন্ন ধরনের বই বেরোচ্ছে। এই দাওয়া সংস্করণের মানে আর কোনো বই আছে কিনা আপনাদের? আমি যেটা বললাম যে মা আল মুস্তাফা ছাড়া, বা এরকম কোনো বিষয় আছে কিনা? না, দেখুন অফিসিয়ালি আমাদের দাওয়া সংস্করণ মা আল মুস্তাফায়। দাওয়া সংস্করণটা কেন করি আমরা? দাওয়া সংস্করণ যখন আমরা ফিল করি কোনো একটা বইকে ম্যাসিভ আকারে পাঠকদের কাছে পৌঁছে দেওয়া দরকার, সেই জায়গা থেকে আমরা যে প্রোডাকশন কস্ট সেখান থেকে হয়তো 5-10 টাকা আমরা হয়তো প্লাস করে রেখে দিই যে মার্কেটিংয়ে কস্ট হয় আর কি। তো মা আল মুস্তাফা আমরা এমন একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম, আপনি জেনে খুশি হবেন, মা আল মুস্তাফা প্রায় 2 লক্ষাধিক আমরা তখন পাঠকদের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি দাওয়ার সংস্করণ করে। তো এটা হচ্ছে অফিসিয়ালি আমরা করেছি, বাট আমাদের আনঅফিসিয়াল একটা কাজ আছে, এটা অন এয়ারে যাবে হয়তো। যখনই আমাদের কোনো মার্কাজ, কোনো প্রতিষ্ঠান, কোনো দিনী ইনস্টিটিউট আমাদেরকে তাদের প্রয়োজনে নক করে যে এই বইটা আমরা অনেক স্টুডেন্টদের কাছে পৌঁছাতে চাই, অথবা দাওয়াতি পার্সপেক্টিভে এই বইটাকে আমরা অন্যের কাছে আমরা দিতে চাই, তখন আমরা তাদেরকে দাওয়া সংস্করণ করে দিই। দাওয়ার সংস্করণ বলতে তো প্রোডাকশন কস্ট, আমরা প্রোডাকশনের কস্ট যা হয় সেখান থেকে 5-10 টাকা মেসেজটা যেন সবার কাছে পৌঁছায়। আমরা প্রত্যেকটা বইয়ে মানে এটা দাওয়ার সংস্করণ যখনই মনে করি যে কাউকে সাপোর্ট দেওয়া দরকার, এটা এর পিছনে দিনই পেরেশানি আছে, সত্যিকার অর্থেই এই বইটাকে পাঠক সমীপে হাজির করা দরকার, আমরা প্রত্যেকটা বই নিয়েই কাজ করি এবং এটা অনগোয়িং প্রসেস। এটা আমরা প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রেই করি। আমি জানি না এই ভিডিওর পরে আবার এগুলো রিকুইজিশন আসবে কিনা, আমরা করি, এই কাজটা কন্টিনিউ করি আর কি ইনশাআল্লাহ। তো আমরা আপনার প্রকাশক জীবন, আমি আপনার ফেসবুক যেই প্রোফাইলটা দেখছিলাম আর কি এখানে বসার আগে, সেখানে আপনার ইন্ট্রোতে লেখা আছে যে প্রকাশক ও সমাজকর্মী। তো আমরা এই সমাজকর্মী অংশ যাব ইনশাআল্লাহ। তো এর আগে বলবো যে এই প্রকাশনা জগতে আমাদের যারা কাজ করছি, যারা কাজ করছেন এখন বর্তমানে, তাদের আপনি এক কথায় যদি বলেন যে তারা আসলে এই ধৈর্য সহকারে, হিম্মত সহকারে এগিয়ে যাওয়ার জন্য আসলে কোন জিনিসটা তাদের মানে ইন্সপিরেশন হিসেবে কাজ করা উচিত? আমি ঠিক ইন্সপাইরেশন কিনা বলবো না, বাট একটু আগে আপনার সাথে আনঅফিসিয়ালি কথা বলছিলাম যে জাতি হিসাবে কিনা নাকি আমরা যারা ইসলামী এরিনাতে কাজ করি তাদের একটা সংকট আছে, আমরা ত্বরাপ্রবণ, আমরা খুবই ইনস্ট্যান্ট ফিডব্যাক প্রিয়। আমি নিজেও ভালো লাগে কোনো একটা কাজ করব, রাতারাতি তার একটা রেজাল্ট আমি দেখতে পাবো। এটা আসলে পৃথিবীর স্বভাব রীতি নয়। দুনিয়ার যে কোনো কাজেরই একটা লং রানে আপনাকে ব্যাটেল করতে হয়, লম্বা সময় আপনাকে আপনার স্বপ্নের জন্য কাজ করে যেতে হয়। কোনো কাজেরই ইম্প্যাক্ট রাতারাতি গড়ে ওঠে না। ইনসিডেন্ট হয়তো অ্যাক্সিডেন্টলি আপনি অনেকগুলো ইনস্ট্যান্ট রেসপন্স পেতে পারেন, আপনাকে গুলি করলে আপনি মারা যাবেন এখন, এগুলো ইনস্ট্যান্ট হয়। বাট আপনি পৃথিবীর যে কোনো মহৎ কাজ, ভালো কাজ, তার ইম্প্যাক্ট ধীরে 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 সিঁড়ি বেয়ে বেয়ে হয়। তো আমরা সিঁড়ি বাইতে চাই না, আমরা লিফটের এক মানে ক্যাপসুলে আমরা একদম জিরো টাইমে টপ ফ্লোরে যেতে চাই। দ্যাট ইজ আওয়ার প্রবলেম। তো পাবলিকেশন ইন্ডাস্ট্রি বলুন অথবা পৃথিবীর যে কাজটাই বলুন, আপনার কোয়ালিটি, আপনার মেধা, প্রজ্ঞা, ধৈর্যের সবটুকু ঢেলে দিয়ে আপনি যদি লম্বা সময়ে আপনার স্বপ্নের কাজটা, আপনি যে কাজ পছন্দ করেন তার পিছনে লেগে থাকতে পারেন, আপনি অবশ্যই রেজাল্ট পাবেন।
অবশ্যই আপনার রেজাল্ট পাবেন। পৃথিবীর প্রত্যেকটা পরিশ্রমের আল্লাহর পক্ষ থেকে একটা জাযা আছে, একটা পুরস্কার আছে। বাট তরা প্রবণতাকে পরিহার করে স্টাডি করে প্রপারলি আমার ল্যাকিংস কোথায়, প্রবলেম কোথায়, চ্যালেঞ্জ কোথায়, অপরচুনিটিস কোথায়, থ্রেটগুলো কোথায়, শর্ট অ্যানালাইসিস এটা করে লম্বা সময় যে কোনো মহৎ কাজের পিছনে যদি লেগে থাকা যায়, তার আবেদন দুনিয়ার বুকে তৈরি হবেই হবে। তো আমি এই কথাটাই সবাইকে বলি, যারা উদ্যোক্তা হতে চায়। প্রচুর মানুষ আমাকে নক করে, কথা বলি তাদেরকে। আসলে আপনি যখন বলছেন আপনি উদ্যোক্তা হবেন, তখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনি কোন কাজটা ভালো পারেন, আপনি কিসে প্রাণ খুঁজে পান। মানে কারো দ্বারা মোটিভেটেড হয়ে অথবা কেউ সাকসেস হয়েছে এই কারণে আপনাকে সেই কাজটা করতে হবে। আপনি একটা চমৎকার কাজ পাচ্ছেন, তাহলে আমিও মনে হয় এখানে গেলে সাকসেস হব। নেভার এভার। আপনি যে কাজে প্রাণ খুঁজে পান, আপনি যদি চায়ের স্টল, চা ভালো তৈরি করতে পারেন, চাতে প্রাণ খুঁজে পান, তাহলে আপনি একটা সুন্দর চায়ের স্টল দেন, আপনার বাটিটা সুন্দর করেন, আপনার প্রেজেন্ট করার জায়গাটাকে সুন্দর করেন, দেওয়ালে একটু সুন্দর ফ্লেভার নিয়ে আসেন, যেন সেখানে গেলে চা খেতে খেতে আমার ওয়ালে চোখটা পড়লে আমার ভালো লাগে। আপনি যে কাজটাই করবেন তার বেস্টটা আপনি করার চেষ্টা করেন, এবং সে কাজ করেন যে কাজ করতে আপনার মন সায় দেয়। কাউকে দেখে আপনি খুব ভালো বক্তব্য দেন, এইটা দেখে আপনি পাবলিক স্পিকার হয়ে যাবেন, নেভার এভার। এটা আমাদের যুবকদের একটা সমস্যা আসলে আছে, বড় প্রবলেম। বিশেষ করে ইউনিভার্সিটি পাশ করে বের হচ্ছে এই সময়টা স্ট্রাগলিং একটা টাইম আসলে। এটা ম্যাচুরিটির সময়, এটা ডিসিশন নেওয়ার সময়। আপনি কাউকে দেখে তার মতো হতে চান না, মানে এটা উচিত নয়, এটা কখনো কারো পক্ষে সম্ভব নয়। কেউ ভালো গান গায়, কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো অভিনয় করতে পারে, কেউ ভালো মোটিভেট করতে পারে, কেউ ভালো লয়ার, কেউ ভালো পাবলিক ম্যানেজমেন্টে ভালো। তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি কোন কাজে ভালো। পৃথিবীতে কেউ না জানুক, আপনি তো আপনাকে জানেন, আপনি তো আপনাকে চেনেন। তো আপনার ভিতর থেকে আপনার রেজাল্টটা বের করে নিয়ে সে কাজে লেগে পড়েন। কাউকে দেখে আপনি কাজে নামেন না, ব্যর্থ হবেন। আর যদি নিজের ভেতর থেকে ইনার সার্কুলারটা পেয়ে যান, তাহলে আপনি অবশ্যই সেই কাজে ফলপ্রসূভাবে লেগে থাকতে পারলে সফল হবেন ইনশাআল্লাহ।